সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চারজন অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব এমপি, নির্বাহী কমিটির সদস্য বিএনপি। এরপর রয়েছেন মোহাম্মদ রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। আমার বাদিকে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। সবশেষ রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের চারজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমেও আসছে, মানে সামনের যে বিষয়টা সেটা হচ্ছে গ্যাসের সংকট, সেটা বাসাবাড়িতে হোক কিংবা সিএনজি স্টেশনগুলিতে হোক। যদিও সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি দুর্ঘটনার কারণে এই এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। যেখানে ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদা, সেখানে 2,700 ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এটার কারণে সমস্যা, কিন্তু সাধারণ মানুষ তো এই কারিগরি ত্রুটি বুঝতে চায় না, তারা চায় সংকটের সমাধান। আপনার বক্তব্যটা জানতে চাই। ধন্যবাদ। গ্যাস সমস্যার সমাধানটা কিন্তু আকস্মিক নয়, এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলা এবং বলবো যে একটা পরিকল্পিত লুণ্ঠনের বহিঃপ্রকাশ। পরিকল্পিত লুণ্ঠন এই জন্য বলবো যে দেশের গ্যাস ক্ষেত্রগুলোর গ্যাস অনুসন্ধান কিন্তু গত 12 বছর ধরে তেমন কিছু হয়নি। একটা মাত্র আমাদের গ্যাস ক্ষেত্র ভোলা, যেটা অনুসন্ধান করেছিল বাপেক্স, শনাক্ত করেছে বাপেক্স, উত্তোলন করার সক্ষমতাও ছিল বাপেক্স, তারপরেও সেটা বাপেক্সকে না দিয়ে সেটা কিন্তু গ্যাসপ্রমকে দেওয়া হয়েছিল। সেখানে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুটের মতো গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে। আর বাকি সব গ্যাস ক্ষেত্রগুলো কিন্তু পুরনো, এবং এর মধ্যে 69 সালে দিকে তৈরি গ্যাস ক্ষেত্র যেটি বলি আমরা তিতাস, সেটা এখনও পর্যন্ত আমাদের গ্যাস সাপ্লাই করে যাচ্ছে। আমাদের বেশ কয়েকটা জায়গায় গ্যাসের সঙ্গে কখনো কখনো কনডেনসেট এবং কখনো কখনো তেল পাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছিল। তার মধ্যে একটা ছিল হরিপুর। আমাদের ছাত্র জীবনে, ছাত্র আন্দোলনের সময় আমাদের একটা বড় সময় আন্দোলন করতে হয়েছে। হরিপুরের তেল ক্ষেত্র যখন সিমিটার নামে একটা সদ্য গজিয়ে ওঠা কোম্পানির কাছে এরশাদ তুলে দিয়েছিল, তখন আমরা তার বিরুদ্ধে একটা আন্দোলন করেছিলাম। তা আমাদের সব সময় দেখা যাচ্ছে যে যেমন বিবিআনার গ্যাস ক্ষেত্র, আমাদের এখন ইয়ের পরেই যদি বলি তিতাসের পরেই বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে বিবিআনা। 2.4 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস আছে, সেটার মালিকানা কিন্তু আমাদের হাতে নাই। অক্সিডেন্টাল তারা আমাদের গ্যাস ক্ষেত্র একটা জ্বালিয়ে দিয়েছে। ট্যাংরা টিলার গ্যাস ক্ষেত্র সেটা জ্বালানো হয়েছে। সমুদ্রের গ্যাস আমাদের যখন বলা হলো সমুদ্র বিজয় করেছি, সমুদ্রে আমরা সীমানা পেয়েছি, কিন্তু সমুদ্রে যে আমাদের প্রায় 20টার মতো গভীর এবং অগভীর যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, সেগুলোতে কিন্তু গ্যাস অনুসন্ধান হয় নাই। আমাদের এই পাশে মায়ানমার কিন্তু গ্যাস উত্তোলন শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা গ্যাস উত্তোলনটা এখনও করতে পারি নাই। আমাদের এখানে পরিকল্পিতভাবে গ্যাস নির্ভরশীলতা কোথায় করা হচ্ছে? কাতার থেকে এলএনজি আমদানি করে, বহুমূল্য এলএনজি আমদানি করে আমরা সেই এলএনজি বিক্রি করব। নিজেদের গ্যাস এক্সপ্লোর করা, গ্যাস ক্ষেত্রগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করা, বাপেক্সকে শক্তিশালী করা, সেগুলো কিন্তু ছিল না। একটা ছোট্ট উদাহরণ বলি, সাঙ্গু গ্যাস ক্ষেত্র নামে একটা গ্যাস ক্ষেত্র আমাদের অগভীর সমুদ্রের গ্যাস ক্ষেত্র ছিল। এটা দেওয়া হয়েছিল ব্রিটিশ শেল কোম্পানিকে। একটা গ্যাস ক্ষেত্রে তো নির্দিষ্ট চাপে এবং তাপে গ্যাসটা তুলতে হয়। ওরা দ্রুততম সময়ে মুনাফা অর্জন করার জন্য এত দ্রুত গ্যাস তোলা শুরু করলো, চাপে গ্যাস খুব ভেঙে গেল। ফলে আমাদের কিন্তু আনইউজড গ্যাস সমুদ্রে থেকে গেল এবং গ্যাস ক্ষেত্রটা পরিত্যক্ত হয়ে গেল। এগুলো অনেক বেদনাদায়ক স্মৃতি আমাদের আছে। আমাদের সম্পদ নিয়ে, এই সামান্য সম্পদ আমাদের, সেই সম্পদ নিয়ে কত ছিনিমিনি খেলা আমরা দেখছি। আমাদের বাপেক্স যে গ্যাস উত্তোলন করে তার যা দাম, তার চেয়ে 4 গুণ 5 গুণ বেশি দাম দিয়ে আমরা বিদেশি কোম্পানিকে দেশি গ্যাস ক্ষেত্র দিয়ে সেটা আমরা তুলে তার কাছ থেকে কিনছি। বাপেক্সের গ্যাসের দাম যদি 8 টাকা হয়, ওখানে আমরা 32 টাকা করে গ্যাস কিনছি, এই একই দেশের 2 ক্ষেত্র থেকে। এগুলোর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করেছি। আমরা তেল গ্যাস কমিটির পক্ষ থেকে আন্দোলন করেছি যে আমরা এই যে গ্যাস ক্ষেত্র জ্ঞান অনুসন্ধান বাড়াও, গ্যাসের উপর বিদেশ নির্ভরশীলতার পরিবর্তে যেটুকু সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাও। এখন যে পুরো ক্রাইসিস, এই ক্রাইসিসটা হচ্ছে পুরো আমাদের পরিকল্পনারই, এই যে আগের পরিকল্পনার খেসারত দিতে হচ্ছে জনগণকে। এখন আমাদের এলএনজি টার্মিনাল মাঝে মাঝে সেটা তো হয়ে যেতে পারে, ট্রিপ করতে পারে। কাতার কখনো দাম বাড়ায়, কখনো দাম কমায়। আবার কাতার থেকে যে এলএনজিটা আসবে, আসার একটা টাইম লাগে, চাইলেই তো আমি আনতে পারি না, আনতে গেলেও তো অন্তত 28 দিনের মতো একটা সময় লাগে।
আবার সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এর সঙ্গে 7 দিন 8 দিন 10 দিন লাগবে নাকি আমাদের এই সব কিছু ঠিকঠাক করতে। আপনি যেটা বলেছেন এটা ঠিক, মানুষ তো চাইবে যে আমি অন্তত নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ চাই। আমাদের বিদ্যুতের উৎপাদনের এখনও প্রায় 50% বেশি হচ্ছে গ্যাস দিয়ে, ফলে গ্যাসের সংকট হলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হয়। আমাদের 6টা সার কারখানা, আমাদের সার কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলো গ্যাসের অভাবে। এখন তাহলে কি করতে হবে? সারটা আমদানি করতে হবে আর বহুমূল্যে বিদেশ থেকে। নানা সংকট আছে। মানুষ হয়তো সাধারণ মানুষের সামনে সব তথ্যটা থাকে না বলে সে ইমিডিয়েট সলিউশন চায়, কিন্তু এটা কিন্তু ইমিডিয়েট সলিউশন নয়, এটা একটা প্ল্যানফুল সলিউশন লাগবে। সেই জায়গায় আমাদের রাষ্ট্রকে একটু ভাবতে হবে, তা না হলে বারবার 2 দিন পর পর এই ক্রাইসিস আসবে এবং আমরা একটা না একটা অজুহাত তৈরি করব। জি রাশেদ খান, আমদানি নির্ভরতা আসলে এটা কমবে কবে, না আদৌ কমবে কিনা? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এই মুহূর্তে গ্যাসের একটি সংকট সৃষ্টি হয়েছে। এর মূল যে কারণ সেটি হলো কক্সবাজারের মহেশখালীতে যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে তার একটি পুরোদমে বন্ধ হয়ে গেছে। প্রবলেমটা হলো যে যারা আসলে বিশেষজ্ঞ তারা আসলে কোথায় কি প্রবলেম হয়েছে এটা দ্রুত ধরতে পারেনি, যে কারণে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞদের বা ইঞ্জিনিয়ার তাদেরকে হায়ার করে এনে এই সমস্যা চিহ্নিত করতে মোটামুটি দেরি হয়ে গেছে। এছাড়া আমাদের দেশে আসলে এটা অতীত থেকে হয়ে আসছে যে আমরা গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে খুব বেশি গুরুত্ব আমরা দিই না, আমরা সবসময় আমদানির উপরেই নির্ভর করছি। এটা আগে থেকে হয়ে আসছে। এখন বিএনপি সরকার যেহেতু নতুন এসেছে, আমি এর আগে কয়েকবার জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, এমনকি আমাদের মন্ত্রী মহোদয় তার সাথেও কথা হয়েছে। তো তারা চেষ্টা চালাচ্ছেন। সব মিলিয়ে 16 বছর ধরে বাংলাদেশকে যেভাবে এক প্রকার ধ্বংসই করা হয়েছিল বলা যায়। অর্থাৎ বিষয়টা এরকম ছিল যে ঋণ করে আপনি অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনার যে দায় সেটা আসলে অনেকে জানে না। তো 16 বছরে মোটামুটি অনেক কিছু দৃশ্যমান দেখিয়েছে। যেমন আপনি রাস্তাতে গেলে মেট্রো রেল, এরপরে আপনার পদ্মা সেতু, এগুলো দেখলে মনে হবে যে শেখ হাসিনা তো ভালোই করে গেছে, কিন্তু এর পিছনে যে অনেক বড় দায় আছে, বৈদেশিক ঋণ আছে, এগুলো তো অনেকে বোঝে না। একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, শ্রমিক, তারা তো আসলে এই পদ্মা সেতু দেখলেই মনে করে এটা তো শেখ হাসিনা করে দিয়ে গেছে, শেখ হাসিনার অবদান। এটা যে ঋণ করে ঘি খাওয়া, এটা তো তারা বোঝে না। তো প্রবলেমটা আসলে এইখানে, এবং এই প্রবলেমটা আসলে আমাদের বর্তমান সরকার তারা আসলে ফেস করছে। তাদেরকে বেশ ব্যাপক পরিমাণে এই ঋণের বোঝা ঘাড়ে রাখতে হয়েছে। এখন আসলে আমদানি কিভাবে আসলে এই মুহূর্তে কমাবে, যেখানে আসলে আমরা নিজেরা উৎপাদন করার মতন সেই সক্ষমতা অর্জন করতে পারছি না। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক দেশীয় শিল্প বিকাশে, এবং আমাদের বাংলাদেশ থেকেই গ্যাস যাতে অনুসন্ধান করা যায় সেই ব্যাপারে তিনি আন্তরিক, এবং সেইভাবে আমি যতটুকু জানি তিনি সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে মনে হয় একটু ওয়েট করা ছাড়া আর কিছু বলার নাই। এ নিয়ে হয়তো আমাদের অপোজিশনে যারা আছে তারা সমালোচনা করবে, সমালোচনা করার অধিকার তাদের আছে। এর আগে যে সময় জ্বালানি সংকট শুরু হলো, সেই সময় আমরা লক্ষ্য করলাম যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, দায় দিচ্ছে বিএনপি সরকারকে। এটি হয়েছে, যদিও আল্লাহর অশেষ রহমতে সেই সংকট সরকার কাটিয়ে উঠতে পেরেছে। এখন এই যে গ্যাস সংকট, এটা যদি দ্রুত সময়ের মধ্যে এটার সমাধান হয়ে যায় তাহলে এই সংকটও আসলে কাটিয়ে ওঠা সম্ভব। তবে এটি নিয়ে বিরোধী দলের রাজনীতি করার কিছু নাই, তাদের উচিত হবে এই বাস্তবতা বোঝা, বরং এই সমস্যা সমাধানে মানে আমাদের একত্রে কাজ করা। আরও একটা প্রবলেম, সেটি বলেই শেষ করবে, আমাদের বাংলাদেশের জনগণ আসলে হুজুকে, গ্যাস নাই, সবাই একসাথে চলো আমরা গ্যাস আনতে যাই। এই প্রবলেমটা আসলে ওই জ্বালানি সংকটের সময় হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ জ্বালানি ছিল, কিন্তু আসলে তারপরেও এক ধরনের হাই হুতাশ, তো এইভাবে তো আসলে সরবরাহ করতে পারবে না। আমরা এইখানে যারা আছি, আমরা সবাই মিলে যদি এখন পেট্রোল পাম্পে যাই কি হবে? সিরিয়াল বাড়বে না? তো ওই অবস্থায় আসলে হচ্ছে এখন এই মুহূর্তে। সংকট আছে, আমি এটা স্বীকার করছি। এই সংকট আসলে একটা জাতীয় সংকট। এই সংকট সমাধানে আমাদের সবাইকে একযোগে কাজ করার কোনো বিকল্প নাই। জি, তাহসিন রিয়াজ, রাশেদ খানের এই বক্তব্যটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাস্তবতা কি আপনারা মানে বিরোধী দল বুঝতে পারছে, নাকি না বুঝেই রাজনীতি করছেন আপনারা এটা নিয়ে? না, আমরা তো এখন পর্যন্ত এটা নিয়ে কোনো রাজনীতি করি নাই, শুরু হয় নাই। মানে একটা সহজ সরল আলাপ আমি বলি, সেটা হচ্ছে যে সংকটটাকে চিহ্নিত করাটা জরুরি।
সংকট তৈরি হবে, সংকটের জন্য ইমিডিয়েট রেসপন্স করা জরুরি এবং ক্ল্যারিফিকেশন জরুরি। আমাদের এখানে যত রকম সংকট তৈরি হয়, এটা শুধু এই সরকারের জন্য বলছি না, বিগত সময়গুলোতে আমরা দেখেছি সংকটগুলোতে আমরা সরকারের পক্ষ থেকে একরকম নীরবতা দেখি, ফলে পারসেপশন তৈরি হয়। যখন ইনফরমেশন থাকে না তখন পারসেপশন তৈরি হয়। তো আপনাকে প্রপারলি কমিউনিকেট করতে হবে। প্রপার কমিউনিকেশন যেটা করতে পারে সেটা হচ্ছে এটা স্মুথ করতে পারে। আপনাকে জনগণের কাছে ইনফরমেশনের ক্ল্যারিটি দিতে হবে। যেমন দেখেন আজকে প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিনি আজকে দুইটা বক্তব্য, মানে একই বক্তব্যে দুই ধরনের কথা বলেছেন। এর একটা বক্তব্যকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন। সমস্যা হলো বাংলাদেশে তো এই ধরনের নজির নাই, দুঃখ প্রকাশ কেউ করতে চায় না, সরি ফিল করে না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে ধরেন রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা বা রাষ্ট্র পরিচালনা যারা করেন, এক্সিকিউটিভ বডিতে যারা কাজ করেন, তারা অ্যাটলিস্ট জনগণের প্রতি এমপ্যাথেটিক হবেন, জনগণের মায়াটা, কষ্টটা, তাদের ক্রাইসিসটা বুঝবেন, তাদের প্রবলেমটা একটু আন্ডারস্ট্যান্ড করবেন। তো সেটাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু দুঃখ প্রকাশ করে ঠিক তার পরের লাইনে আবার এটাকে বাইপাস করার চেষ্টা করেছেন, যে এটা প্রাইভেটাইজড যে গ্রুপগুলো আছে তাদের সংকট, এটা আসলে গভর্নমেন্টের দায়বদ্ধতা আসলে একটু কম, এই ধরনের কথা বলার চেষ্টা করেছেন। এটা আসলে ফলে কী হয় দেখেন, মানুষ আসলে আপনার একটা বক্তব্য হয়তো গ্রহণ করছে, কিন্তু আরেকটা বক্তব্য কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে। রাশেদ ভাই যেটা বললেন যে বাংলাদেশের মানুষ অনেকটাই হুজুগে, একটু উচ্চ পর্যায়ে বসলে জনগণকে একটু হুজুগে শোনায় মনে হয়। কিন্তু দেখেন আজকে প্রথম আলো আপনি দেখবেন যে কাভার করেছে এটা, বাংলাদেশে অলমোস্ট সকল টপ লাইনার মিডিয়া এটা কাভার করেছে, যে আজকে এমনও মানে এলাকা আছে যেখানে একদম জিরো গ্যাস মানে সংকট ছিল, মানুষ অ্যাক্সেসই করতে পারে নাই, ফলে অনেক মানুষের বাসায় চুলা জ্বলে নেই। দেখেন যে মানুষের বাসায় চুলা জ্বলে নেই তার মধ্যে তো কিছুটা মানে রূঢ় ভাব বা কিছুটা কষ্ট তো থাকবেই, সেই কষ্টের বহিঃপ্রকাশ তার মধ্যে থাকাটাই খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। যেটা প্রবলেম সেটা হচ্ছে যে শুধু এই সংকট না, দেখেন আমরা একটা ব্যাপার আমরা সবসময় বলেছি যে প্রোঅ্যাক্টিভলি গভর্নমেন্টের প্রিপারেশনটা কোথায়, একটা প্রোঅ্যাক্টিভ প্রিপারেশনের ম্যাটার আছে। যেমন দেখেন ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপে যদি আপনি দেখেন, ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপে তো এটা আমরা সবাই জানি যে যেই যুদ্ধটা আমরা দেখেছি ইরান, আমেরিকা, ইসরায়েল, এই যুদ্ধটা কিন্তু বন্ধ হয়নি, এটা একটা সিজফায়ার মানে চুক্তিতে ছিল, ফলে যুদ্ধটা খানিক সময় একটা নীরব ভূমিকায় ছিল। কিন্তু এই যুদ্ধটা যে অ্যাক্টিভ হবে এটা তোমরা জানি, এটা যারা ইন্টারন্যাশনাল মানে নিউজ কাভার করে তাদের জন্য এটা অজানা কোনো ঘটনা না। তার মানে আপনি ধরেই নিচ্ছিলাম, আমরা ধরেই নিচ্ছিলাম যে যুদ্ধটা আবার মানে শুরু হবে, পুরোদমে শুরু হবে, হয়েছেও তাই। এখন দেখেন না, বাংলাদেশে আমরা টোটাল যে গ্যাস আমরা মানে ইম্পোর্ট করি, আমদানি করি, আমদানি 35 থেকে 30% আমরা আমদানি করি। বেসিক্যালি 3টা কোর মার্কেট থেকে আমরা আমদানি করি, কাতার, ওমান এবং স্পট মার্কেট বলে একটা মার্কেট, বাট বেসিক্যালি এটা পার্টিকুলার কোনো মার্কেট না, মানে খোলা বাজার যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, তো এই যে যুদ্ধের নেচারটা কিন্তু আজকের নতুন নেচার তো না। যুদ্ধের নেচারটা আপনি ঠিক প্রথম দিন থেকে খেয়াল করে দেখেন, ঠিক প্রথম দিন থেকেই ইরান যখনই আমেরিকা, ইসরায়েল তাদের দিকে মিসাইল ছুড়েছে, ইসরায়েলের এই পাল্টা মিসাইল মানে মিসাইলের বিপরীতে পাল্টা মিসাইলটা ইরান কোথায় ছুড়েছে? মধ্যপ্রাচ্যে। তার মানে মধ্যপ্রাচ্যে যে আপনি 30 থেকে 35% টোটাল গ্যাসের যে আপনি এলএনজি যে আমদানি করেন, এটা সংকটটা তীব্রতর হইতে পারে, এটা আমরা আগে থেকে জানি। ধরেন ভাই, আমি তো ছোট মানুষ, আমি যদি জানি, গভর্নমেন্ট নিশ্চয়ই জানে, গভর্নমেন্ট না জানার কোনো কারণ নেই। আরেকটা অ্যাসপেক্ট আমি আপনাকে বলি, যুদ্ধটা এবারকার যুদ্ধের নেচারে কিছুটা পরিবর্তন এসছে। এবারকার যুদ্ধের নেচারে আমরা এতদিন দেখেছি হরমুজ ইনভলভ ছিল, ইরানের হরমুজ। এবার পার্টিকুলারলি আমরা দেখেছি যখন ইয়েমেনে আক্রমণ করা হলো ইসরায়েলের পক্ষ থেকে, ফলে ইসরায়েল ইয়েমেনকে এখানে অ্যাক্টিভলি ইনভলভ করেছে, এবং ইয়েমেনের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যানেল হচ্ছে বাবাল মানদেব, ফলে এখানে বাবাল মানদেবও অ্যাক্টিভ হয়েছে। এখানেও নিষেধাজ্ঞা, এখানেও ধরেন ঝুঁকি তৈরি হয়েছে। আর যখন আপনি যদি ম্যাপটা খেয়াল করেন, বাবাল মানদেব যখন ঝুঁকির মধ্যে পড়বে, তখন খুবই স্বাভাবিকভাবে আপনি সুয়েজ খালেও আপনি মানে ওটাকেও আপনি ধরেন মানে অনিরাপদ পাবেন। ফলে দেখেন পুরো যে মানে সি রুট যেটাকে আমরা বলি, এই পুরো রুটটাই কিন্তু একটা বড় টেকনিক্যাল জটিলতার মধ্যে পড়ছে, যুদ্ধের কারণেই পড়ছে। এখন আমার প্রশ্নটা ভিন্ন পয়েন্ট। আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন এখন আপনার ইন্টারনাল একটা সংকট তৈরি হয়েছে,
ইন্টারনাল একটা সংকটের কারণে এই সংকটটা তৈরি হয়েছে। এই যুদ্ধটা যদি আরও তীব্র থেকে তীব্রতর হয়, তখন আপনার এই যে 30 থেকে 35% যে গ্যাসের আপনি আমদানি করেন, এই সংকটের জন্য গভর্নমেন্টের প্রিপারেশন কি? তারা কি প্রক্রিউরমেন্ট মডালিটিটা চেক করেছেন? তারা কি সাপ্লাই চেইন মডালিটিটা চেক করেছেন? তারা কি নতুন কোনো ক্ষেত্র, নতুন কোনো জায়গা নিয়ে কি তারা আসলে ভাবছেন? তো দেখেন, এই ইনফরমেশনগুলো আমরা জানতে চাই। মানে রাশেদ ভাই যেটা যে জায়গাটাতে শেষ করছেন যে আমরা আসলে এটা কি নিয়ে রাজনীতি করছি না, আমাদের রাজনীতিটা এটা, আমাদের রাজনীতিটা কনস্ট্রাকটিভ, আমাদের রাজনীতিটা ইনফরমেটিভ, আমাদের রাজনীতিটা মোর তথ্য নির্ভর। আপনি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, আপনি আমাকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে সাপ্লিমেন্ট করেন, আপনি আমাকে বলেন যে এই 30 থেকে 35% যদি বাব আল মানদেব বন্ধ হয়ে যায়, যদি হরমুজ বন্ধ হয়ে যায়, যদি সুয়েজে প্রবলেম হয়, তাহলে এই পুরো চ্যানেলে যদি প্রবলেম হয়, কাতার ওমান তো আপনি আমদানি করতে পারবেন না। তাহলে কাতার ওমানের বিপরীতে আপনি কোন জায়গা থেকে গ্যাস টানবেন সেটা আমাকে বলে দেন, বললেই তো আমি স্বস্তিতে থাকতে পারি, আমার রাজনীতি করার প্রয়োজন হয় না। আর আরেকটা ব্যাপার দেখেন, এই সংকটটা কিন্তু আস্তে আস্তে প্রবল হবে, প্রখর হবে। এটা বাংলাদেশের জন্য না, আমরা এই কথাটা আজকে না, নতুন করে না, সবসময় আমরা এই কথাটা বলেছি। দেখেন, রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটা ক্যাবিনেট আসলো, বিএনপি সরকার হলো। বিএনপি সরকার হওয়ার পরই যে যুদ্ধটা হলো, যুদ্ধটা তারেক রহমান তোর ফোন দিয়ে ডাকায় আনে নেই, ডাকায় আনছে। তিনি কি ফোন দিয়ে বলছে যে তোমরা মারামারি করো, আমরা একটু বাংলাদেশে বসে একটু চেয়ার করি? ব্যাপারটা তো এরকম না, যুদ্ধটা বাই ডিফল্ট হয়েছে। ফলে এতটুকু তো আমরা বুঝি যে যুদ্ধটা আসলে, এই যুদ্ধের প্রভাবটা তার নিজের ডেকে আনা প্রভাব না, এটা একটা আন্তর্জাতিক সংকট। আমরা কোন জায়গাটাতে সমালোচনা করি? আমরা ওই জায়গাটাতে সমালোচনা করি যে এই আন্তর্জাতিক সংকট মোকাবেলা করার জন্য আপনার পলিসি থাকাটা জরুরি, আন্তর্জাতিক সংকট মোকাবেলা করার জন্য আপনার প্রিপারেশন থাকাটা জরুরি। এবং দি মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটাতে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি, যে এই আন্তর্জাতিক সংকটে যেই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির জন্য আপনার এমপ্যাথেটিক হয়ে, আপনার জনগণের অন্তর বুঝে জনগণের সাথে যোগাযোগ করা উচিত, কমিউনিকেশন করা উচিত, যে ভাই এই কারণে এটা হচ্ছে, দাম্ভিকতা পরিহার করে। দাম্ভিকতা। সরকার দলীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব আছেন আমাদের সঙ্গে। সরকারের, আমি যতটুকু তার কথা বুঝলাম আর কি, জনগণের দুঃখ কতটা বুঝতে পারছে, এবং আরেকটা বিষয় হচ্ছে সরকারের প্রস্তুতিটা কেমন যদি যুদ্ধটা বড় হয়। আসলেই তো এটা সাধারণ মানুষের প্রশ্ন। দেখেন, এই সংকটটা এই সরকারের সৃষ্ট না, দীর্ঘমেয়াদী সংকট রয়েছে এখানে। এখন আমরা উত্তরাধিকার সূত্রে এই সমস্যাটা এই সরকারের ঘাড়ে চেপে বসেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য, কি ইরান এবং আমেরিকার যুদ্ধ। স্বাভাবিকভাবেই দায় আমরা সরকার হিসেবে এড়াইতে পারি না। এটা আমাদের সরকার এটাকে ডিজনও করছে না, আমরা এটাকে অন করছি যে আমরা আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে এই যে কথাটা আমি বলতে চাই যে আভ্যন্তরীণ সম্পদ থাকার পরেও সেটার ব্যাপারে যদি কোনো সরকার গুরুত্ব না দেয়, শুধু আমদানি নির্ভর করে একটা দেশ এভাবে চলতে পারে না। এত বড় একটা, যেখানে হ্যাঁ যে এলএনজি আমদানির ব্যাপারে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে বা ইসের কারণে এখানে একটা সমস্যা হয়েছে, কিন্তু মূল এটা হচ্ছে আমাদের গ্যাস। তো গত 15-20 বছর যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে একেবারেই সরকার কোনো নজর দেয় নাই। একটা নতুন কূপ বাপেক্সের মতো একটা প্রতিষ্ঠান আমাদের রয়েছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে কিন্তু বাপেক্সের সফলতা ছিল। কিন্তু এতবার একটা প্রতিষ্ঠান থাকার পরেও এই প্রতিষ্ঠানকে কাজে লাগায়নি। বিশেষ করে বিগত সরকারের কথা আমি যদি বলি, যে এই সরকার এটার পুরো একেবারেই গুরুত্ব দেয়নি। যেমন রুকনুজ্জামান ভাই বললেন যে আমাদের বিশাল সমুদ্র এলাকা রয়েছে এবং সেখানে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এটা আমরা যে পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু এখান থেকে অলরেডি এক্সপ্লোর করা শুরু করেছে, কিন্তু আমরা সেটার ব্যাপারে একেবারেই উদাসীন। এখন আমাদের সরকার ক্ষমতা আসার পরই এই ব্লকগুলো অলরেডি, আমার মনে হয় আমি যতটুকু জানি যে এটা অলরেডি টেন্ডার পর্যায়ে রয়েছে, অথবা এটা কল করা হয়েছে যে ইন্টারন্যাশনাল বিডের ব্যবস্থা করা হয়েছে অনুসন্ধানের জন্য। এবং যে আমাদের সীমানা যেখানে আছে, আমাদের সীমানার পাশ থেকেই ভারত
মিয়ানমার তারা কিন্তু সেখান থেকে গ্যাস এক্সপ্লোর করছে, তুলছে। কিন্তু যেখানে নিশ্চিত যেখানে গ্যাস আছে সেখানে আমরা বিগত সরকার গুরুত্ব না দেওয়ার কারণে এই দায়টা এসে আমাদের ঘাড়ে পড়েছে। কারণ আমাদের সরকারের বয়স মাত্র 4 মাস। তো স্বাভাবিকভাবে 4 মাসে একটা নতুন সরকার এসছে, তাকে একটু গুছিয়ে নিতেও কিন্তু সময় লাগবে। আমাদের যে প্রস্তুতির কথা বলি, আমরা এমন একটা মানে প্রশাসন যন্ত্র পেয়েছি যার সবাই অধিকাংশ বলা যায় যে মানে বিগত দিনের ফ্যাসিস্টরা সেখানে বসে আছে এবং রাজনীতিবিদরা পলিসি মেক করে, আমলারা সেটা ইমপ্লিমেন্ট করে। তো স্বাভাবিকভাবেই তারা যত দ্রুত এসব ব্যাপারে যেভাবে কাজ করার কথা সেই কাজগুলোর রেসপন্সটা কিন্তু আমরা কোনো সেক্টর থেকেই পাচ্ছি না। যেমন যে পেট্রোল সংকট যে আমাদের হলো, পেট্রোল বা অকটেনের যে জ্বালানির সংকটটা হলো, এটা নিয়ে এই সংকটটা আমাদের সরকার আমি বলবো যে সফলতার সাথেই মোকাবেলা করেছে। এবং এই সংকট উত্তরণের পরপরই যে পরিমাণ রিজার্ভ রাখার দরকার, সেই রিজার্ভ রাখতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সে ব্যাপারে কোনো সরকারই কোনো মনোযোগ দেয় নাই। কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু এটা এই ক্রাইসিস মোকাবেলার পরেই যে এটাকে আরও 2 গুণ বৃদ্ধি করে যাতে অন্তত 3 মাস, যাতে মানে আমাদের এখন যে মজুদ ক্যাপাসিটি সে 1 মাসের, আমাদের সরকার এই জ্বালানি সংকট মোকাবেলা করার পরে যে এটা 3 মাস কমপক্ষে মজুদ করার জন্য কিন্তু অলরেডি ব্যবস্থা গ্রহণ করেছে। সুতরাং আমি বলবো যে একটা সরকারের 4 মাস বয়সের সেখানে যে 5 মাস জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো স্বাভাবিকভাবেই সে দায় নেওয়া যে আমাদের বলেছেন যে আমাদের মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং এটা সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আশা করি খুব দ্রুতই আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো। যে আমরা একটা বিরতিতে যাব, তবে তার আগে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই রাজিকুজ্জামান আপনার কাছে। সেলিম রেজা হাবিবের একটি বক্তব্যের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এটি আসলে শুধু যে এই তেল গ্যাস অনুসন্ধান তা কিন্তু নয়, একবার পুরো রাষ্ট্রযন্ত্রটাই একেবারে আমলা নির্ভরতা। এবং আপনারা যখন রাজনীতিবিদরা কথা বলেন, সব রাজনীতিবিদ হয়তো মত পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমলাদের বিরুদ্ধে আপনাদের সকলের বক্তব্য একই সুরে। তাহলে সব রাজনৈতিক দল যেহেতু এটা বুঝতে পারছেন, সমাধানটা হচ্ছে না কেন? এটা এমন একটা তন্ত্র, ক্রেসি মানে তো সিস্টেম। এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমটা ইউজ করে ক্ষমতাসীনরা, অ্যাবিউজ করে আমলারা, সাফার করে পাবলিক। স্বাধীনতার পরে ফিডেল কাস্ট্রো যখন শেখ মুজিবের সঙ্গে দেখা করেছিলেন, তখন তিনি বলেছেন যে তোমার কীরকম, মানে পরবর্তী স্বাধীনতার পরে দেশটা সাজাচ্ছে কীভাবে? বলছে আমাদের খুব ভালো ভালো ব্যুরোক্রেট আছে। তো বলছে তোমাদের ব্যুরোক্রেট না সব পাকিস্তানের পক্ষে ছিল, তাদেরকে দিয়ে আবার বাংলাদেশ করবা? তাহলে কিন্তু বুঝে নিও পরিণতিটা কী হবে। দেখেছি এরশাদের বিরুদ্ধে আমাদের ছাত্র জীবনটা কেটেছে, দীর্ঘ আমাদের 9 বছরের লড়াই করেছি আমরা। সে লড়াই করার পর এরশাদ যখন চলে গেল, রাজনীতিবিদরা নানাভাবে ব্লেমড হয়, তারা জেল খাটে, মার খায়, তারা দেশান্তরী হয় এবং সবচেয়ে বড় কথা তাদের ট্যাগিং হয়, দুর্নীতিবাজ, কত কিছু। কিন্তু পুরো সিস্টেমটার সঙ্গে যারা এই গোটা সিস্টেমের দুধ মধু খায়, তাদের গায়ে কখনো ময়লা লেগেছিল? তারা একটা ওই বাইম মাছের মতো কাদার মধ্যে থাকে, কিন্তু তাদের গায়ে কাদা লাগে না। কাদা সব লাগে রাজনীতিবিদদের মধ্যে। তারপরে ধরুন আমরা তারপরে বলেছিলাম তাহলে একটা অন্তত আমলাতন্ত্রকেও একটা আইনসঙ্গত বিধিবিধানের মধ্যে নিয়ে আসি। আমাদের সংবিধানে 20 নম্বর অনুচ্ছেদে আছে মানে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। আমরা তো কথায় কথায় জানি না যে পৃথিবীর বিভিন্ন দেশে কাদের বাড়ি গাড়ি অমুক তমুক আছে। একবার খোঁজ নেওয়া শুরু হয়ে গেছিল, দেখা যায় যে রাজনীতিবিদদের চাইতে আমলাদের বাড়ি ঘরই বেশি। তারপর ওটা চাপা পড়ে গেল। গালিটা রাজনীতিবিদদের আর সুবিধাটা তাদের। এবারও দেখেন এই যে 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে যারা, কত রকমের জেল জুলুম হুলিয়ে কত কিছু ভোগ করেছে, কেউ গুম হয়ে গিয়েছে।
কেউ কি এসে ক্লেম করেছে এই 15 বছর আমাকে ফিরিয়ে দাও? কিন্তু আমলারা ঠিকই কিন্তু এই সময় চাকরিও করেছেন এবং তারপরে তারা আবার সেই সময় নাকি বঞ্চিত বলে তারা আবার রিটায়ারমেন্ট করার পরেও বেনিফিট নিয়েছেন। এগুলো তো আমরা দেখছি। তার মানে এটা কেমন টুল হলো? তার মানে জনগণ যতক্ষণ পর্যন্ত পাওয়ারফুল থাকে ততক্ষণ পর্যন্ত আমলারা একটু একটু মানে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে। জনগণ যখন বিচ্ছিন্ন থাকে আমলারা তখন আপার হ্যান্ডে চলে আসে। এই জন্য রাজনীতিতে এই যেটা বিরোধী মত প্রকাশের সুযোগটা খুব দরকার। যেমন যেটা রাশেদ বলেছেন যে যেটা বললেন আমরা একটু হুজুগে, আর হুজুগ আছে বলেই তো অভ্যুত্থানটা হয়। একদম যদি বাবুরাম সাপুরে ওই রকম হতাম তাহলে কিন্তু আমাদের এখানে কোনো অভ্যুত্থান হতো। রাশেদরা এত মারধর খেত না। রাশেদদের গায়ে তো এখনও পাঞ্জাবি খুললে দাগ কিছু পাওয়া যাবে। তো এটা তো হুজুগে গিয়েছিল বলেই তো মারটা খেয়েছে। তো এই হুজুগটা আমাদেরকে কখনো কখনো দেশটাকে বাঁচিয়ে দেয়। খেয়াল করতে হবে এই হুজুগটা যেন রাজনীতি বিমুখ না হয়, এটা যেন রাজনীতির লক্ষ্যে পরিচালিত হয়। আমাদের আমলারা কোনো দায়িত্ব নেবেন না, কোনো ঝুঁকি নেবেন না এবং সমস্ত সুবিধাটা নেবেন, এটা আমরা সবাই জানি। তারপর এটা কেন কন্ট্রোল করি না? দুটো এখানে আমরা মনে করি আমাদের দিক থেকে। একটা হচ্ছে যে দুর্নীতির যে একটা চক্র আছে, এই চক্রটা খুব ভালো তারা জানেন বলে রাজনীতিবিদদেরকে এর আটকে ফেলেন। রাজনীতিবিদরা যে দুর্নীতিটা করে সেটা কিন্তু চলে যায় আবার তাদের নানা ধরনের। রাজনীতিবিদ দুর্নীতি কী করে? আমার একজন পছন্দের লোককে চাকরি দিতে হবে, দেওয়া হবে কার মাধ্যমে? তা আমলা আবার ওই পছন্দের একজনকে চাকরি দেওয়ার সঙ্গে তার নিজেরও একটা দিয়ে দেবে। দোষ হলো কার? যে রাজনীতিবিদের। সংখ্যা কয়টা? 2টা, তার মধ্যে একটা কিন্তু আমলার কোটা আছে। তাহলে এগুলো কিন্তু আমরা সবই দেখছি। আমরা সব দেখছি, সব বুঝছি, কিন্তু কিছু করছি না কেন? এই জায়গায় এইবারের অভ্যুত্থান আমাদের সামনে একটা সুযোগ এনে দিয়েছিল যে আমরা প্রশাসনের সংস্কারটা করতে পারি কিনা, পুলিশের সংস্কারটা করতে পারি কিনা, এমনকি বিচার বিভাগের সংস্কারটা করতে পারি কিনা। সবচেয়ে বড় সংস্কার আমাদের মনন জগতের সংস্কার। একজন উপজেলা পর্যায়ে কাজ করেন যিনি, আচ্ছা একটা ছোট্ট ব্যক্তিগত উদাহরণের কথা বলি। আমি রংপুর জেলা স্কুলে পড়তাম। সেই সময়ে আমাদের জেলার যত ধরনের বড় কর্মকর্তারা ছিলেন তাদের সবার ছেলেমেয়েরাই, মেয়েরা পড়তেন রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ে, ছেলেরা পড়তো জেলা স্কুলে। এখন একটা থানার যদি আমি বলি থানার কর্মকর্তা, তার ছেলেমেয়েরা ঢাকায় পড়ে। একটু বড় কর্মকর্তা হলে বিদেশে পড়ে। কোথা থেকে এই টাকাটা আসে? সেই হিসাবটা কি কখনো করেছি আমরা? ফলে এগুলো একটু খেয়াল করতে হবে। সে কারণে দেখবেন যে উপজেলা পর্যায়ের হাসপাতাল নিজেই রুগ্ন, জেলা পর্যায়ের হাসপাতাল সেটা অবহেলিত, কারণ সেখানে তো ওখানকার কর্তা ব্যক্তিরা তো ওখানে যান না, নিজেরা গেলে না তখন খোঁজটা নিতেন। এবং স্কুলগুলোর শিক্ষার মানটাও কীভাবে ধসে পড়েছে। আমরা মনে করি আমলাতন্ত্রকে তো আর বাদ দিয়ে কোনো রাষ্ট্র চলবে না। পলিটিক্যাল উইল ইমপ্লিমেন্টেড বাই ব্যুরোক্রেসি। তাহলে পলিটিক্যাল উইল এবং পলিটিক্যাল রেসপন্সিবিলিটি যারা শোল্ডার করেন সেই রাজনীতিবিদদেরকেই সচেতন হতে হবে যে আমাদের রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশটা ঘটবে না যদি একটা ভালো গণতান্ত্রিক আমলাতন্ত্র না থাকে, প্রশাসন না থাকে। এই জন্য প্রশাসনের গণতন্ত্রায়ন দরকার। এটুকু বলে যে শেষ করি, সেই ফরাসি বিপ্লবের পরে তখন তো একটা প্রশ্ন উঠেছিল যে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একজনের কাছে কেন্দ্রীভূত থাকলে সেটা হয় স্বেচ্ছাচার। সেখান থেকে তো মতেস্কুর এই সেপারেশন অফ পাওয়ার তত্ত্বটা এসেছিল যে লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ তিনটাকে সেপারেট করতে হবে। এবং সেই তিনটা যে সেপারেশন হলো, এটা ইন্টার রিলেটেড, ইন্টারডিপেন্ডেন্ট, এটা যেমন থাকবেন, তার সঙ্গে অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হবে কিভাবে? এটা শুধু আইন দিয়ে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হবে না, এটার জন্য ফোর্থ স্টেট যেটা, সেটা হলো সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের স্বাধীনতাটাও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে যদি চর্চার মধ্যে নিয়ে আসা যায় তাহলে আমলাতন্ত্রকে আমরা জনগণের স্বার্থে ব্যবহার করতে পারবো। তাদের কিন্তু একসময় বলা হয়েছিল কি প্রজাতন্ত্রের কর্মচারী, তারা নিজেরা নিজেদের নাম কর্মকর্তা বানিয়ে নিয়েছেন। আমাদের তো সংবিধানে কর্মকর্তা বলে কোনো পদ নাই, কর্মচারী। 2 নম্বর, আমাদের এই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষ কিন্তু রাষ্ট্রের কাছে সমান মর্যাদার অধিকারী। আচ্ছা, আমাদের জেলা প্রশাসক কেমন করে হয়ে গেলেন? ডিসি সাহেব নিজেরা নিজেদেরকে বানিয়ে নিয়েছেন জেলা প্রশাসক। আসলে জেলা প্রশাসক বলতে কোনো পদ নাই। আচ্ছা, স্থানীয় বলা আছে আমাদের সংবিধানে স্থানীয় শাসন, ওনারা বানিয়ে নিলেন স্থানীয় সরকার। তার মানে সেন্ট্রাল সরকার, স্থানীয় সরকার নিজেদের মতো করে যে এই যে বানিয়ে নিতে পারে, এগুলোকে আমাদের একটু অ্যাকাউন্টেবল করার জন্য রাজনৈতিক চর্চাটা খুব দরকার। সেই জায়গায় যদি ঘাটতি থাকে আমলাতন্ত্র
সুপিরিয়র হয়ে উঠবে, আর রাজনীতি যদি সুপিরিয়র হয় তাহলে আমলাতন্ত্র তাকে সার্ভ করবে। একই বিষয়ে রাশেদ খান আপনার কাছে জানতে চাই, বিশেষ করে যে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগের বেশ কিছু সংস্কার কমিশন করা হয়েছিল আমরা জানি, এবং সেই সংস্কারটা কিন্তু বিএনপি তার আগেই তার 31 দফার মধ্যে বলেছিল, সেটা বাস্তবায়ন আসলে কতদূর? দেখেন 31 দফা কোন সময়কার বাস্তবতায় বা প্রেক্ষাপটে এই দফা তৈরি করা হয়েছিল? যখন আসলে এই দফাগুলো তৈরি করা হয়, এটার সাথে আমিও মানে জড়িত ছিলাম, মানে যেহেতু ওই সময় গণতন্ত্র মঞ্চের সাথে গণ অধিকার পরিষদ যুক্ত ছিল, তো বিএনপি একটা খসড়া সংস্কারের দফা রেডি করে আমাদের কাছে পাঠিয়েছিল। তো আমারও কিছু মতামত ছিল, সেটিও পরবর্তীতে অন্তর্ভুক্ত হয়েছে। দেখেন, শেখ হাসিনার যে আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হবে সেটা তো আসলে কেউ জানত না। দ্বিতীয়ত, গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হলো, সেই জাতীয় ঐক্যমত কমিশন অনেকটা সংস্কার পরিষদের মতনই কাজ করলো, অর্থাৎ সেখানে সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম সেই আলোচনায় আমরা শতভাগ ঐক্যমতে আসতে পারি নাই। তো যে প্রশ্ন আসলে আমাদের অপোজিশনের পক্ষ থেকে করা হয় যে বিএনপি তো নিজেই বলেছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, কেন করলো না? দেখেন, বিএনপি যে সময় বলেছিল ওই সময় কিন্তু গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হবে সেই চিন্তার জগৎ থেকে না। হয়তো মানে আমার কাছে মনে হয় যে একটা আন্দোলনের মধ্য দিয়ে সেটা গণ অভ্যুত্থানের মতো না, হ্যাঁ, বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি শেখ হাসিনা মেনে নিবে, তো এরকম কোনো একটা ব্যবস্থার মধ্য দিয়ে হয়তো শেখ হাসিনা পদত্যাগ করবে। তো সেই চিন্তার আলোকে কিন্তু 31 দফা করা হয়েছিল। আচ্ছা, তাহলে এই যে 9 মাস যে আলোচনা হয়েছিল, আমি আগেও বলেছি আজকেও বলি, সেটা আসলে সংস্কার পরিষদ হিসেবে কাজ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেখানে কিন্তু ওই 9 মাস কিন্তু আসলে সংবিধান নিয়েই অধিকাংশ ক্ষেত্রে আলোচনা করেছে এবং দলগুলোর কাছ থেকে অন্যান্য বিষয়ে মতামত নিয়েছিল, সেইগুলো যেখানে ঐক্যমত রয়েছে এবং যেখানে নাই তাদের মতন করে তারা কিছু আসলে সংস্কার প্রস্তাবনা তারা তৈরি করেছিল, যেমন পুলিশ সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন, এরকম আর কি। যেমন নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছিল সেটাকে আবার অন্তর্বর্তীকালীন সরকার ছুঁড়ে ফেলিয়েছে, কারণ ওই সময় কোনো কোনো গ্রুপের পক্ষ থেকে এক ধরনের চাপ ছিল এবং কিছু কিছু বিষয়ে বিতর্ক ছিল। তো যাই হোক, যেহেতু 9 মাস ধরে সংবিধান নিয়ে আলোচনা হয়ে গেল, সুতরাং সংস্কার পরিষদের কাজটা সেখানে অনেকটা হয়ে গেছে। এখন সময়টা কি? আচ্ছা, 31 দফার ওই যে সংস্কার পরিষদে সেখানে যদি আপনি পড়েন, লেখা আছে সংবিধান সংশোধন করা হবে, একদম সেখানে এই সংশোধন শব্দটা স্পষ্ট আছে। যে কারণে যেহেতু জাতীয় ঐক্যমত কমিশন সংস্কার পরিষদের মতনই কাজ করেছে, সংবিধান নিয়ে আলোচনা করেছে, যে কারণে, এবং সেখানে শতভাগ ঐক্যমতে আমরা আসতে পারি নাই, যে কারণে বিএনপি এখন আর ওই পিছনে যেতে চায় না। কারণ বিএনপি জানে যে আলোচনা করলে 5টা বছর ওইটা নিয়েই যাবে, যেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ সময় এটার পিছনেই গেছে। বুঝতে যাচ্ছে আমি আসলে পিছনে যেতে যাচ্ছে না, মানে 31 দফা বাস্তবায়নের দিকে আগাচ্ছে। আমি 31 দফার মধ্যে প্রথম দফার কথা বলছি, যে প্রথম দফা নিয়েই সবাই কথা বলে, বাকিগুলো নিয়ে অধিকাংশ কথা বলে না। আমি সেই প্রথম দফার বিশ্লেষণটা এতক্ষণ দিলাম। এখন বিএনপি সংবিধান সংশোধন করতে চায় এবং এক্ষেত্রে আমাদের অপোজিশনকে আহ্বান জানিয়েছে, কিন্তু অপোজিশনের আপত্তি হলো তাদের ভিতরে কিছুটা চালাকি আছে, যেহেতু 71 দায় আছে, বিশেষ করে জামাত ইসলামের। তারা দেখেন, আপনি গুগলে সার্চে দেখেন যে সংস্কার বলতে সাধারণত নতুন সংবিধানকে বোঝায়, নতুন বা একদম মার্জিত করে এরকম। এখন জামাত ইসলাম কেন সংস্কার পরিষদ চাচ্ছে? আচ্ছা, বিএনপি যেভাবে আসলে সংস্কার পরিষদের কথা বলেছিল, যে চিন্তার জায়গা থেকে সংশোধনের, জামাত ইসলাম তো সংবিধান সংশোধন চায় না, জামাত ইসলাম চায় নতুন সংবিধান। এখন যেখানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 71-এর লেগাসি আছে বিএনপির সাথে, তাই না? তো বিএনপিকে সেই 71-এর লেগাসি কোনোভাবে ছাড়তে পারে? আচ্ছা, মনে করেন যে 72-এর সংবিধান নিয়ে আপনার মতামত ভিন্ন আছে, সেটা তো সংশোধন করা যায়। আবার জামাতের আমির কিন্তু সংসদে দাঁড়িয়ে বলছে আমরা কোথায় বলেছি যে 72-এর সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেবো। তার মানে কি? আপনি আসেন সংশোধন করেন, আপনি যেহেতু 72-এর সংবিধানটা মানেন, একটা দলিল, তাই না? তো মানেন যেহেতু, যেখানে যেখানে শেখ হাসিনা অপসংশোধন করেছে সেটা আমরা কাটছাট করে ফেলিয়ে দিই, তাহলে তো ঝামেলা শেষ।
বিএনপির সাথে আপনারা যে সময় সরকারে ছিলেন কোন সংবিধান মেনেছিলেন? সেই সময়কার সংবিধান তো জামাত ইসলাম আপনি মেনেছিলেন। তার মানে এখন যদি আপনার মনে হয় না ওই সময়কার সংসদেও কিছু কিছু সংবিধানের কিছু কিছু সংশোধন করা দরকার, আপনি সংবিধান কমিটিতে আসতেন, আপনি তো আসলেন না। তার মানে 71-এর জ্বালা থেকে মূলত নতুন সংবিধান। এই বাংলাদেশে তো নতুন করে সংবিধান হবে না, কারণ বাংলাদেশের জন্ম হয়েছে 71-এ। এখন আপনি বলছেন যে জামাতের এই বাংলা ভিশনের টকশোতেই সম্ভবত আমি শুনেছিলাম জামাতের একজন নেতা, তার নাম আতিক সম্ভবত, তিনি বলছেন যে 24-এর মধ্য দিয়ে 71 মুছে গেছে। দেখেন, যেখানে 71 আপনাকে একটি স্বাধীন ভূখণ্ড দিল, এই স্বাধীন ভূখণ্ডে কখনো গণতান্ত্রিক সংকট, কখনো রাজনৈতিক সংকট হয়েছে। এই সংকটগুলো আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এটা আমরা আবার সমাধানও হয়েছে। যেমন 90 একটা গণঅভ্যুত্থান হয়েছে, যদিও 24-এর গণঅভ্যুত্থান 90 থেকে আমার কাছে মনে হয় অনেক বড়, কিন্তু এই বাংলাদেশে তো আন্দোলন সংগ্রাম হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো একদিন আমরা এমন একটি বাংলাদেশ পাবো যে বাংলাদেশ আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, কানাডার মতো উন্নত সমৃদ্ধ হবে এবং তাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেরকম উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পাবো। কিন্তু আপনি তো বাংলাদেশের যে জন্ম সেটাকে অস্বীকার করতে পারেন না। তো জামাত ইসলাম এখন বাংলাদেশের জন্মকে অস্বীকার করছে, কিন্তু কিভাবে, কোন প্রক্রিয়ায়? এই যে নতুন সংবিধান, কিন্তু মুখে বলতেছে না। কিন্তু তাদের যে বক্তব্য সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন বা সামারাইজ করেন তাহলে ওই কথাই নতুন সংবিধান চাই। এই জন্য তারা বারবার বলছে যে আপনার সাংবিধানিক পরিষদ। তো বিএনপি চালাকি তো বুঝেছে, তাই না? বিএনপির কথা ক্লিয়ার যে ভাই আসেন, সংবিধান যেখানে যেখানে প্রবলেম আপনি বলেন, আসেন আমরা সংশোধন করি। তো আপনি তো নিজেই বলছেন যে সংবিধান ফেলিয়ে দিবেন না, তার মানে মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে আর সংস্কার হয় না, মেনে নেওয়ার পরে হয় সংশোধন। জি, তাহসিন রিয়াজ। অনেকগুলো আলোচনা, মানে একটা হচ্ছে সংকট জিয়ে রাখার প্রবণতা, আরেকটা হচ্ছে সংকটকে বা সমস্যাকে অ্যাড্রেস করতে না পারা, আর আরেকটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা। সেটা কেমন দেখেন, পৃথিবীর অসংখ্য দেশ ভুরি ভুরি উদাহরণ আছে। রাজ্জাক ভাই আছেন আমাদের অনেক সিনিয়র লার্নেড, উনি আরও ভালো বলতে পারবেন। ফ্রেঞ্চ বিপ্লবের কথা আমরা জানি, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ের যে সংবিধান এখন আছে, এটা কততমবার কাটাছিড়া হয়েছে এটা আমরা জানি। রাশেদ ভাই যে আর্গুমেন্টটা দিতে চেয়েছেন, অনেকগুলো আর্গুমেন্ট, মোর আর লাইক মানে মোস্টলি ফ্যালাসি আর কি। দেখেন, প্রথম যে সংকট, সেই সংকটটা হচ্ছে সংস্কার করলে স্বাধীনতা থাকবে না, 71 থাকবে না। এটা সংবিধান নিয়ে যার মিনিমাম বোঝাপড়া আছে সেই কথাটা কখনো বলবেন। সংস্কার বলতে আসলে আপনি কি চাচ্ছেন আমি জানতে চাই। না, আমি উত্তর দিব না, কি চাচ্ছেন একেবারে ওইটাই বলবো, আর ইন্টারাপ্ট করেন না, আমি বলবো। ওকে বলেন, আমি প্রশ্ন করতে পারি না? ওইটা তো উত্তর দিব, প্রশ্নের উত্তর দিব, আমার প্রশ্নের মধ্যে বক্তব্য পেয়ে যাবেন। ফলে কি দেখেন, সংস্কার করলে স্বাধীনতা থাকবে না, কমপ্লিটলি ভেরি ভেরি রং আর্গুমেন্ট। সংস্কার যদি আপনি নতুন একটা সংবিধানের ধারাবাহিকতায় আসেন, সেই ধারাবাহিকতায় প্রিএমবেলে 71-এর ক্রমানুগ বর্ণনা থাকবে, যেভাবে করে সব সময়ের মতন ছিল সেভাবে করেই থাকবে। ফলে সংবিধান সংস্কার করলে এটা একটা ভার্সন হবে, বুঝেন ভালো করে, একটা ভার্সন হবে। একটা ভার্সন হইলে 71 কেন মুছে যাবে? কেন মুছে যাবে না? আমি না রিজন খুঁজে পাই না। এবং আপনি বিজ্ঞ সংবিধানবিদদেরকে ডাকেন এখানে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, কোনো ক্রমে কেউ এটাকে, এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, নো ওয়ান। কারণ প্রিএম্বল ইজ এ ম্যাটার ভাই, এটা কনসিকুয়েন্সেসলি ব্রিফড হয়, এটা কনসিকুয়েন্সেসলি ব্রিফড হয়, এটা হুট করে ব্রিফড হয় না, এটা একটা গতানুগতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা ব্রিফিং হয়। ফলে ওই আর্গুমেন্টটা ভুল আর্গুমেন্ট। দ্বিতীয় যে আর্গুমেন্ট, ভেরি রং ফ্যালাসি, সেটা হচ্ছে যে হাসিনা এইভাবে করে চলে যাবে তারা ভাবে নেই। তাহলে তার পলিটিক্যাল কোনো দূরভিসন্ধি ছিল না, কোনো মিশন ছিল না, কোনো ভিশন ছিল না, কোনো দৃষ্টিভঙ্গি ছিল না, তারা দুনিয়াতে ভাবেই নাই কোনোদিন। ফলে দেখেন, এই যে আর্গুমেন্টটা সেট করা হলো যে 31 দফা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল, তারা তখন ভাবতো না যে হাসিনা এইভাবে করে যাবে। বাংলাদেশে একদিনের জন্য যে গণতান্ত্রিক রাজনীতি করছে, একটা মুহূর্তের জন্য যে গণতান্ত্রিক রাজনীতি করছে, সেও জানতো হাসিনা যদি যাইতে হয় তাহলে একটা গণঅভ্যুত্থান বিপ্লবের থ্রুতেই যাইতে হবে। হাসিনাকে গণঅভ্যুত্থান বিপ্লব ছাড়া কেউ পতন করতে পারবে না। এখানে রাজ্জাক ভাইরা আছে, জিজ্ঞেস করেন, এখানে আমার সিনিয়র পলিটিশিয়ান জিজ্ঞেস করেন। ফলে দিস ওয়াজ দি অনলি ওয়ে, হাসিনার এক্সিট দি অনলি ওয়ে ওয়াজ। দেখেন, তাদের নেতাকর্মীদের বক্তব্য আছে, একসময় তারা বলতো ফিনিক্স পাখির মতন জনগণ নেমে আসবে। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আফসোস করে কথা আছে, তিনি বলছেন যে এই সরকার একবারই হটার সুযোগ একটাই, জনগণকে নেমে আসতে হবে। ফলে এটা আরেকটা রং আর্গুমেন্ট। এখন কি হয়েছে, সংস্কার শব্দটা ইনপুট দিয়ে পড়ছে বিপদে, গিলতেও পারতেছে না, ফেলেও দিতে পারতেছে না। কারণ
31 দফা তো তাদের জন্য কি, 31 দফা তাদের জন্য একটা হলি স্ক্রিপ্টের মতন, গিলতে পারতেছে না, আবার কি করতে পারতেছে না, ফালাইও দিতে পারতেছে না, কারণ সংস্কার শব্দ সেখানে আছে। এখন আপনি সংস্কার শব্দ ইনপুট দিলে সমস্যা, মানে সমস্যা নাই। আমি সংস্কার শব্দ ইনপুট দিলে আমার আপনি প্রশ্ন করেন যে সংস্কার বলতে কি নতুন সংবিধান চান কিনা? রে ভাই, নতুন সংবিধান চাই না, এটা ভার্সন চাই। ভার্সন বুঝেন, কাটা ছেঁড়া চাই না, এটাকে একটা নিউ ফর্মে চাই। সেখানে 71 থাকবে না, এই ধারণাগুলো দিয়ে আপনারা মূলত জনগণকে বিভ্রান্ত করেন। এই রাজনীতিটা টকশোতে করেন না, কারণ এখানে একাডেমিক আলোচনা হয়। ওটা আপনি মাঠে ময়দানে বক্তব্য দিবেন জোরে, মানুষ শুনবে, মানুষ আপনার অ্যাপ্রিসিয়েট করবে, কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো প্রবলেম নাই। এরপরে আসেন, এই যে দেখেন, এই যে আরেকটা রং আর্গুমেন্ট সেট করা হলো, সেটা হচ্ছে কি, এখানে সংস্কার কমিশনের আলোচনা হয়ে গেছে, বললো না, সংস্কার কমিশনেই সকল আলোচনা হয়ে গেছে। কতটা আনফর্চুনেট দেখেন, মিথ্যারও তো একটা লেভেল থাকে, প্রতারণারও তো একটা লেভেল থাকে, মানুষের সাথে ছলচাতুরতারও তো একটা লেভেল থাকে, থাকে না? কেমন? আর ধরেন মনে, এটা আমি আপনাকে দেখাই বলছি, এটা কলম না, এটা আমি দেখাই বলতেছি, এটা কলম না। হাসবেন না আমার উপর? হাসাই তো উচিত নাকি? হাসাই তো উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত তারিখে সংবাদ সম্মেলন করছে? 30 অক্টোবর সংবাদ সম্মেলন করছে, অফিসিয়াল সংবাদ সম্মেলন। এখন আবার সংবাদ সম্মেলনের পার্থক্য আমরা জিজ্ঞেস করেন না। সংবাদ সম্মেলন মানে when you read written statement means official statement। সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখেন এখন তারা বলে কি, এই আদেশ অবৈধ, বলছিল না সংসদে, আদেশ কি অবৈধ, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না। এখন ভাই আপনি আমার কথা মানার দরকার নেই, রাষ্ট্রপতি যে আদেশ দিতে পারে, আমি বললে কি হবে? আমি তো বিরোধিতার জন্য বিরোধিতা করবো, তাই না? আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিটেন স্টেটমেন্ট পড়েন, আমার কাছে ভিডিও আছে, যদি চান আমি শোনাবো। তিনি কি বলছেন? তিনি বলছেন রাষ্ট্রপতি, একদম সংবিধানের ধারা উল্লেখ করে রাষ্ট্রপতি এই আদেশ দিতে পারে, একদম তার মুখস্থিত কথা। এবং সেখানে যেই মানে লেয়ার অফ পলিটিশিয়ানরা এই সংবাদ সম্মেলনে ছিল, ডক্টর মঈন খানের মতন লোকজন ছিল, অফিসিয়াল সংবাদ সম্মেলন। তাহলে আদেশ আপনি বললেন দিতে পারে, আপনি বললেন দিতে পারে না, তাহলে ভাই কার কথা বিশ্বাস করবো? ছলচাতুরতা কি না? প্রশ্ন জনগণ দেখতেছে, জনগণ উত্তর দিবে। এরপর আসেন দ্য ভেরি মানে আর্গুমেন্টেটিভ আলাপ, এই সংস্কার কমিশনে বসে গণভোটের প্রস্তাবনা তো আপনি দিচ্ছেন, সালাউদ্দিন ভাই গণভোটের প্রস্তাবনা দিচ্ছে, আজকের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করা হইলো গণভোট করা যাবে কিনা সংবিধান হিসেবে 41। তিনি বললেন যে যেহেতু এখানে এই কারণে গণভোট করা যাবে না, এই কথা বলা নেই, গণভোট করা যাবে। এবং তিনি কি বললেন? গণভোটে জনগণের অভিপ্রায় চূড়ান্ত এবং এর উপর কোনো আইনি মর্যাদা নাই। শোনেন কথা, এটা তার মুখের কথা, যদি বলেন রেকর্ডিং শোনাবো, আছে। তিনি কি বলছেন? আরেকবার কোট নেন, কি বলছেন? তার নেতা, উনি তখন বিএনপি করেন, ভাইয়ের নেতা কি বলছেন? বলছেন হচ্ছে এর উপর কোনো আইনি মর্যাদা নাই। এবং এই কথা তিনি এক জায়গায় না, কিন্তু শুধু সংস্কার কমিশনের আলোচনা না, এই আলোচনা তিনি একাধিক সেমিনারে, একাধিক প্রোগ্রামে তিনি এই কথা বলছেন। তাহলে আপনি সকালে বললেন, মানে সকালে বললেন আসি, বিকালে বললেন নাই, তাহলে আমি আপনাকে প্রতারক বললে আমি খারাপ? আমি প্রতারক বলতে পারবো না। এরপর আসেন, আপনি বললেন কি 31 দফা, রাশেদ ভাই বললো যে 31 দফার একটা দফায় প্রবলেম, প্রথমটা। আচ্ছা 31 দফা ধইরা নেই, রাশেদ ভাইয়ের আর্গুমেন্ট ভালো, ধইরা নিলাম 31 দফা একটু পুরাতন, উনি আর পেছনে যাইতে চায় না। আচ্ছা নির্বাচনের আগে কি দেয় মানুষ, মানে পলিটিক্যাল পার্টিগুলো ম্যানিফেস্টো দেয়, কমিটমেন্ট পেপার দেয়। রাজাক ভাই ভুল বলতেছি না তো? কমিটমেন্ট পেপার, হ্যাঁ কমিটমেন্ট পেপার দেয়। কমিটমেন্ট পেপারে আপনি কি কমিটমেন্ট করছেন? কমিটমেন্ট পেপারে আপনি কমিটমেন্ট করছেন আপনি জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করতে চান। এবং কমিটমেন্ট পেপারে ম্যানিফেস্টোতে আপনি স্পষ্ট ভাষায় লিখছেন যে আপনারা নির্বাচিত হলে একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট করবেন, যেখানে আপনি নিম্ন আদালতগুলোকে আপনি সেই সেক্রেটারিয়েটের আন্ডারে রান করাবেন। কে বলছেন ভাই? আপনি তো বলেন নাই নিশ্চয়ই, রাজ্জাক ভাইয়ের বলার প্রসঙ্গ হয় নাই, আমি বলি নাই, বলছে রাশেদ ভাইয়ের দল। রাশেদ ভাইয়ের দল বলছে, সংসদে এসে তিনি সেক্রেটারিয়েট বাদ দিয়ে দিচ্ছেন। সেক্রেটারিয়েট হওয়া সেক্রেটারিয়েট, সেখানে সচিব নিয়োগ, সেখানে বিল্ডিং দালান সবকিছু আছে, কার্যক্রম চলতেছিল, এরকম জিনিসটা বন্ধ করে দিচ্ছেন। স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে কি ধরনের কমিটমেন্ট করছেন? বলছেন উইথড্র করা যাবে না, এরপর আবার আইসা নিজে আইন পাস করলেন উইথড্র করা যাবে। আপনাদের 31 দফায়, আপনাদের ম্যানিফেস্টোতে চেক এন্ড ব্যালেন্স, পাওয়ার চেক এন্ড ব্যালেন্সের কথা আছে কি নাই? আছে তো? পাওয়ার চেক এন্ড ব্যালেন্স হারিয়ে গেছে, নাই, এ ধরনের কোনো আলোচনাই। কারণ এখনই আলোচনাটা করলে সেটা সেকেলে শোনায়, এখনই আলোচনাটা করলে সেটা 71 থাকে না, এখনই আলোচনাটা করলে পেছনের দিকে ফিরে যাইতে হয়। ভাই ফর দি গড সেক, আমার কথা মানার দরকার নেই, আপনি আপনার মুখের কথা মানেন। আয়নার সামনে দাঁড়ান না মাঝে মাঝে, আয়নার সামনে দাঁড়ায় নিজের জিজ্ঞেস করেন যে এই কথাটাকে আমি বলছিলাম কিনা। আয়না আপনারা জবাব দিবে এই কথাটা বলছেন। আমি কি? আমি তো ভাই ছোট মানুষ, আমাদেরকে বলেন না আমরা বাচ্চা মানুষ, ছোট মানুষ, আমরা বুঝি না, কিছুই বুঝি না, আমরা কনস্টিটিউশন বুঝি না। দেখেন এই ফ্যালাসিগুলো কইরেন না, ইতিহাস পড়েন। আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট আপনাকে করে দেই, ছোট করে সাপ্লিমেন্ট করে দেই। একটা শুধু দেশ না, ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলছি, পঞ্চম প্রজাতন্ত্র চলতেছে, তুরস্কের কথা বলছি,
একদম নতুন নতুন সংবিধানে তারা, তার মানে তারা কি স্বাধীনতাকে অবজ্ঞা করে তাদের? আপনার স্বাধীনতা নিয়ে মায়া আছে, রাশেদ ভাইয়ের স্বাধীনতা নিয়ে মায়া আছে, 71 নিয়ে আমাদের মায়া নেই। 71 নিয়ে আপনার মনে হয় না যে 71-এ প্রিয়াম্বলে এই আলোচনা না থাকলে আমরা সেটার প্রতিবাদ করব? প্রিয়াম্বল কি, ভূমিকায় কি ধরনের কথা লেখা থাকে, কিভাবে লেখা হয় এটা জানেন, তাইলে সংবিধানের গাঠনিক প্রক্রিয়াটা কি, কনস্টিটিউশন পাওয়ার কিভাবে আসছে, কেন আমরা ডুয়েল মানে রোলের কথা আমরা বলছি, এগুলো সব ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। এই কথাগুলো আমার না, তাদের মুখস্থিত কথা, জাস্ট স্মরণ আচ্ছা, করাই দিলাম। আমি একটু অ্যাড করি, তারপরে আপনি ভাইকে দিন। যেহেতু ঐক্যমত কমিশনের আলোচনা আমি তো ছিলাম, তিনি তো ছিলেন না, তিনি তো তার মতন করে কথা বলে চলে গেলেন। একটা রেফারেন্স, প্রত্যেকটা Please, রেফারেন্স আমি শেষ করি। না, তাইলে বললেন না ছিলাম আমি না, শেষ কোথায় করি, ছিলাম শোনেন। না বলেন। উনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বললেন যে তিনি অতীতে বলেছেন যে সাংবিধানিক আদেশ দেয়া যাবে, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি এখানে উত্থাপন করে তারপর এখন তথ্য শোনাবো, ছাড়বেন। এখন শোনাবো, এই যে অনলাইনে এখন শোনান, শোনাবো। শোনান, যদি শোনায় তাহলে আপনি প্রমাণ দেখিয়ে যান। এই যে, এই যে। এবং কোন প্রেক্ষাপটে বলেছিল সেটাও না, বলেন। ভাই 30 অক্টোবর 2025, হ্যাঁ? 30 অক্টোবর 2025 সাল কেন স্মরণ করেন। বলেছিল, কেন বলেছিল? আপনি এখন প্রেক্ষাপট আসছে না না, আলোচনা? আপনি বলেন। প্রথমে আপনি তো চ্যালেঞ্জ করতে কাটছাঁট- বলছে কিনা আপনি শোনান। তো কাটছাট বক্তব্য দেখাতে পারেন না। কাটছাট বক্তব্য না, পুরো বক্তব্য শুনেন। কি পুরো সময় তো বক্তব্য? আছে, শোনান সবাই আপনি, শুনি। শোনান আপনি শুনি, পুরো বক্তব্য। আসেন শুনি। এই আলোচনাটা কি আমরা শোনেন। না না না, শুনেন ভাই শুনেন। শোনেন, আমি বলি, আমি শোনেন, ভাই, চ্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জ দিবেন না। চ্যালেঞ্জ তো দিবেন, আপনি তো কাটছাট করে আপনি মদ কাটছাঁট খাওয়া করবো অবস্থায় ভাই। নামাজে আচ্ছা, যাবেন না, আপনি আপনি সেটা শুনান, আপনি করতেছেন। শুনান। ঐক্যমত আমি- কমিশনে কি আলোচনা হয়েছিল আপনি জানেন না? তাহলে এই চ্যালেঞ্জ আপনার সরকার, ভাই শেষ আমার করি। দেখেন সময় দিচ্ছে নাকি? হ্যাঁ শোনেন, বলছে শুনান আপনি পারলে। আপনি আপনি কি জি। শোনাচ্ছেন? আপনি শুনান না, আমি আমি শেষ বলি। করি, শোনেন। আচ্ছা, আমি না, আমি উনি বলি, নিরপেক্ষ, শোনেন। উনি শুনান। না নিরপেক্ষ। উনি সংবাদ সম্মেলনে ভাই, এখানে- এখানে আমাদের আচ্ছা, আমার বক্তব্য শেষ করি। জি। শোনেন, উনি সংবাদ ঐক্যমত সম্মেলনে কমিশনে যেটি হয়েছিল 9 মাস ধরে সেখানে আলোচনা হলো, তাই না? সেখানে প্রথম দিন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে কোন দল কতটুকু সংস্কার চায় আর কার কতটুকু ভিন্নমত থাকবে আমরা সব ওয়েবসাইটে দিয়ে দেবো। এবং এই যে ভিন্নমত আছে বলেই তো 9 মাস আলোচনা হলো, তাই না? দেখবেন এরপরে যেটি হলো, আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলাম, এর আগে আমাদের সবার কাছে কিন্তু ওই জাতীয় সনদ দিয়ে দিল, সেখানে নোট অফ ডিসেন্ট আছে, আমরা সেখানে স্বাক্ষর করলাম। এরপরে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা তারা দিল, সেখানে কি পরবর্তীতে যে জুলাই জাতীয় সনদ তারা জাতির কাছে দিল বা নির্বাচন কমিশন প্রকাশ করলো, সেখানে কি নোট অফ ডিসেন্ট ছিল? এই প্রতারণাগুলো অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্যমত কমিশন বারবার করছিল। আচ্ছা ভাই, একটা তখন প্রশ্ন নিবেন, প্রশ্ন, আপনি শেষ করছেন করি। না আমার সময়। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা যেহেতু নির্বাচনই দিতে চাচ্ছেন না, সুতরাং এই বক্তব্যটা ছিল এরকম যে জামাতের পক্ষ থেকে প্রস্তাবনা করা হয়েছিল যে বিশেষ সাংবিধানিক আদেশ, তখন ঐক্যমত কমিশনে আলোচনা হয় যে এইটা যেহেতু সাংবিধানিকভাবে অবৈধ, সেক্ষেত্রে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, শুরুতে বলা হয়েছিল অধ্যাদেশ, তারপরে অনেক আলাপ আলোচনার ভিত্তিতে তখন এমনকি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, আমরা 9 দল বসেছিলাম, বিএনপিকে তখন আমরা কনভিন্স করেছিলাম যে এইটা ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের যে মুড আমরা দেখছি তারা তো কোনোভাবেই নির্বাচনটা দিবে না। সুতরাং এখন আদেশ বলেন আর অধ্যাদেশ বলেন, এইটা নিয়ে বিতর্কের মধ্যে যায় না। তখন বিএনপির মহাসচিব বলেন বা বিএনপির নেতারা বলেন, তখন এই কথাগুলো হয়তো তাদের কাছ থেকে এসেছে। এবার এবার আসলে প্রশ্ন শেষ নিবেন, করি, প্রশ্ন? না প্রশ্ন পরে নিব, শেষ করি। এরপরে গণভোটের অধ্যাদেশ। আচ্ছা, ওই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যে সময় জারি করলো এবং নোট অফ ডিসেন্টটা সরিয়ে দিল, নোট অফ ডিসেন্ট সরিয়ে যখন জুলাই জাতীয় সনদটা দিল, সেই সময় কি বিএনপির মহাসচিব প্রতিবাদ করে নাই? সরাসরি দলের পক্ষ থেকে প্রতিবাদ লিপি দিয়েছিল। এরপরে গণভোট অধ্যাদেশ 4টা প্রশ্ন 1টা উত্তর, এরপরে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ লিপি দিয়েছিল। শোনেন, ঐক্যমত কমিশনে বিএনপি বলেছিল আমরা সবাই মিলে যতটুকু সংস্কার ঐক্যমতে আসবো আর যতটুকু ভিন্নমত থাকবে আপনারা সবাই আপনাদের নির্বাচনী ইস্তেহারা দিবেন। জামাত সেই কাজটি করেছে, এনসিপি সেই কাজটি করেছে। সুতরাং আপনারা তো সেই মানুষের কাছে তো গিয়েছিলেন, মানুষ আপনাদের ভোট দেয়নি। বিএনপি আগেও প্রতিবাদ করেছে, এখনো প্রতিবাদ করেছে। ঐক্যমত কমিশনে আপনারা বরং যেটি হয়েছে, ঐক্যমত কমিশন বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তারাই জনগণের সাথে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে প্রতারণা করেছে। আপনি কি নোট অফ ডিসেন্টের কথা শোনেন না? এবার এটাই এটা শুনছেন না? প্রশ্ন নেন, শোনেন, একটা প্রশ্ন নেন। শোনেন, ওই সময়কার প্রেক্ষাপটে আপনি আপনারা যে একটা চালাকি প্রশ্ন নেন। করেছিলেন, আপনার শেষ note করি, of dissent এর আপনারা point, on আপনার that point। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে গিয়ে কিভাবে বলে যে বাংলাদেশে একটিমাত্র রাশেদ দল ভাই, ছাড়া নির্বাচন চায় না, একটা আপনার নির্বাচনে note of dissent চক্রান্ত নিয়ে একটা হচ্ছিল, প্রশ্ন নেন। সেই কথা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই বলেছে। জি, আমরা- 6 ভাই, জন note of উপদেষ্টা dissent নিয়ে কোনোভাবে একটা প্রশ্ন করি। নির্বাচন চাচ্ছিল না। আমরা সুতরাং একদম নির্বাচনের দাবি আদায়ের আমরা জন্য সেলিব্রিটি আয়োজন অনেক করবো। বিষয় বাধ্য হয়ে অনেক দল মেনে আচ্ছা, নিয়েছে। মানছেন। এটা তো আমি বাস্তব। একটা প্রশ্ন করি, এই করেন, নোট অফ করেন। ডিসেন্ট নিয়ে অনেক জি, কথা বললো না, জি। দেখেন সরে যাবে এখন। নোট অফ ডিসেন্ট নিয়ে অনেক কথা বললো না, এই যে ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের কথা বলছে, আমি চ্যালেঞ্জ করে দিলাম, জুলাই সনদ এখন ওপেন করেন, ওনারা কি বলছে? নোট অফ ডিসেন্ট যেখানে নাই সেটা তো বাস্তবায়ন করবে। ভাই, বিএনপি তো এগুলো বাদ দেয় না, বিএনপি তো বলছে পর্যালোচনা করবে। আপনি শোনেন নাই সংসদের আলোচনা? ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট নিয়ে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নিয়ে ছিল না, তাইলে এটা বাস্তবায়ন করলেন না কেন? শেষ আলাপ, শেষ আমার আর আচ্ছা, কোনো আলাপ নাই। শোনেন, না সেলিব্রিটি হাবিব আপনি আসলে দুজনের
মানে এটা নিশ্চয়ই গণতন্ত্রের জন্য এটাই সৌন্দর্য, সবাই সবার বক্তব্য দিবে, সবাই সবার মতামত দিবে। আপনি সিনিয়র রাজনীতিবিদ, আসলে আপনার কাছ থেকে ঝগড়াঝাটি চাই না, আপনার কাছ থেকে আসলে সমাধানটা না, আমি আর রাশেদ ভাই কিন্তু ঝগড়া না, ঝগড়া না, না না, আপনার সরকার প্রতারণা করেছে, আপনি নিজেও জানেন। সুতরাং বিএনপির কিছু অবস্থান সেখানে অন্য দলের চাপের কারণে কিছু অবস্থান বিএনপি চুপ থেকে সবাই প্রতারণা করেছে, সবাই প্রতারক, বিএনপি সাক্ষাৎ ফেরেশতা। দেখেন, আর আপনি সেই ফেরেশতাগুলোর প্রধান। বিএনপি কি তো ফেরেশতা বলতেছি, তাহলে বাদ দেন তাইলে ভাই, আর কথাই কইন না। আপনারা কি ফেরেশতা নাকি? আপনি নিজেই বলেন। একটা ব্যাপারে একমত যে শেখ হাসিনাকে গণ অভ্যুত্থান ছাড়া তাড়ানোর কোনো একদম ক্লিয়ার সুযোগ ছিল না। কারণ যে আমরা 28শে অক্টোবর সম্ভবত যে পরিমাণ লোক আমরা ঢাকায় সমাবেশ জড়ো হয়েছিলাম, আমরা কয়েকজন পুলিশের কাছে আমরা কিন্তু দাঁড়াতে পারিনি, সম্ভব না এটা যেভাবে আমরা বলি না কেন, কারণ সেগুলো ছিল রাজনৈতিক কর্মী, যেগুলো অভ্যুত্থানে যদি সাধারণ মানুষের পার্টিসিপেশন না থাকে সেটা গণ অভ্যুত্থান হয় না। তো এই গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা ছিল জন্য এটা সম্ভব হয়েছে। এটা যে যেভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করুক, আসলে এটা গণ অভ্যুত্থান ছিল, এটা কোনো দলের ক্রেডিট না, বা এটা নিয়ে কারো মানে আলাদা করে দাবি করার কিছু নাই যে আমাদের ইস্যু হয়েছে। এরপরে যে ইন্টারিম গভর্নমেন্টরা গঠিত হলো, তাদের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, তারা কিন্তু জনগণের সেই প্রত্যাশার ধারে না যে শেখ হাসিনা যেভাবে তার বিভিন্ন উপায়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, ইন্টারিম গভর্নমেন্টেরও যারা ছিলেন, আমি সবাইকে বলবো না, তো বড় একটা অংশ যে কিচেন ক্যাবিনেট ছিল, যেগুলো পরে এসছে তাদের মুখ থেকে, কি বলবো, উপদেষ্টাদের মুখ থেকে, তারা এটাকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করেছে। এবং এই যে সংস্কার কমিশন যে গঠন হলো, সেখানে প্রথমে কথা ছিল যে রাজনৈতিক দলগুলো যেগুলোতে ঐক্যমত হবে সেইগুলোতে ঐক্যমত হওয়ার পরে, আর বাদবাকি যেগুলোতে ঐক্যমত হতে পারবে না, পরবর্তী সরকার এসে সেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন ইস্তেহার দিবে। কিন্তু আমরা দেখলাম যে আলটিমেটলি সংস্কার কমিশন রাজনীতিবিদদের উপর তাদের কিছু এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। ফলশ্রুতি যে নোট অফ ডিসেন্ট বা অন্যান্য বিষয়গুলো কিন্তু তখনই আসলো, যখন কোনো বিষয়, অনেকগুলো বিষয় যেগুলো বড় ধরনেরই, সেগুলোতে যখন তারা রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারছিল না, তখন কিন্তু নোট অফ ডিসেন্টের কথাটা আসলো। এবং সমাধানটা এই জায়গায় হলো যে সমস্ত বিষয়ে যে দলের আপত্তি থাকবে সেই দল সেখানে নোট অফ ডিসেন্ট দেবে, এবং নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করবে, এবং সেই দল যদি ক্ষমতায় যায় তখন তারা সেটা ইমপ্লিমেন্ট করবে, এবং সেটা তারা বাদ মানে যেটা তাদের চাওয়া সেটা তারা করবে। স্বাভাবিকভাবেই সেই আলোকেই সংস্কার কমিশনের যে একটা ঐক্যমত হয়, এবং সেখানে আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে। কিন্তু পরবর্তীতে যে সংস্কারের যে ধারাগুলো পরবর্তীতে যে সরকার প্রকাশ করলো, সেখানে দেখা গেল যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে কোনো কথা নেই, এবং যেদিন স্বাক্ষর হয় সেদিনও আপনার নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, এবং না যেটা ধারা ছিল না সেটা আন্দোলন, ছাত্ররা আন্দোলন করলো, সেখানে মানে আন্দোলন করছে যারা যুদ্ধাহত
যারা ছিল তাদের আন্দোলনের দাবিতে সেখানে আরেকটা ধারা সেখানে সংযোজিত হলো, দায় মুক্তির। দায় মুক্তি। তো প্রশ্ন হলো যে রাজনীতিতে যার উপরে আপনি মধ্যস্থ করার দায়িত্ব দিলেন, তারা যদি পক্ষ হয়ে যায় সেখানে বিতর্ক থাকবেই। এই বিতর্ক তো তারা নিরসন করতে পারলেন না, বরঞ্চ দুটো দলের ভিতরে বা দুটো পক্ষের ভিতরে একটা বিভেদ বীজ তারা বপন করে গেলেন। তো স্বাভাবিকভাবেই সেটা নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে ইলেকশনে আমরা গেলাম। ইলেকশনে কিভাবে যাওয়া হয়েছে এটা সমস্ত রাজনৈতিক দল যেমন জানে, দেশবাসীও জানে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই নির্বাচন দিতে চায় নাই, এবং বিএনপি, আমি বলবো যে বিএনপি সহ তার সাথে যারা যেগুলো দল ছিল, তারা আমি বলবো যে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। আজকে আমরা যেভাবে যে রাজনৈতিক দল যেভাবে বলুক না কেন, বিএনপি যদি কিছু কিছু ক্ষেত্রে যদি তারা কৌশলী এবং অনড় না থাকতো, তাহলে আজকে এখানে যে গণতান্ত্রিক নির্বাচন হতো না, এবং এখানে আমাদের এইভাবে কথা বলার সুযোগ থাকতো না। আমি এটা বলবো যে এই বিষয়গুলো নিয়ে আমরা যদি দেশের কথা ভাবি, গণতন্ত্রের কথা যদি ভাবি, ভোটের অধিকারের কথা যদি ভাবি, এবং স্বৈরাচারকে যদি আবার পুনরায় আমরা না দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এক জায়গায় আসতে হবে। পার্লামেন্টে এক ধরনের কথা বলবো, আর পার্লামেন্টের বাইরে যা হুঙ্কার দিব, এতে করে আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে জেল জুলুম খেটেছি বা যারা রক্ত দিয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। জি, আমরা একেবারে ভিন্ন একটা প্রসঙ্গে রাজগজ্জামান রতন আপনার কাছে যেতে চাই। আপনি খেয়াল করবেন, সাম্প্রতিক সময়ে নানা কারণে নানা জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন উগ্রবাদী বিভিন্ন সংগঠন সরকারকে বেকায়দায় ফেলতে, বিদেশিদের কাছে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করতে এরকম ছোট ছোট বিভিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। তো এই বিচ্ছিন্ন, আমি একটু এক মিনিট যদি আমাকে একটা সেকেন্ড, ওই যে মানে আপনার কাছে আসবো, আপনি মনে রাখেন, আপনার কাছে আসবো। আমরা এখন এই বিষয়ে বলছি। কেরানীগঞ্জে একটা ঘটনা আছে, কুমিল্লার শিব মন্দিরে একটা ঘটনা আছে, 24শে জুলাই মেট্রো স্টেশন মতিঝিলে, সেখান থেকে বোমা, ছাতার ভিতর থেকে বোমা উদ্ধার করা হয়েছে। এই যে ছোট ছোট ঘটনাগুলো, এটার সঙ্গে কি এমন কোনো রিলেটেড কোনো ঘটনা আছে কিনা যে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসা, কিংবা তাদের বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল, কিংবা তাদের অনলাইনে বিভিন্ন হুঙ্কার দেওয়া, কোনো রিলেট আছে কিনা, নাকি এটা সম্পূর্ণ ভিন্ন কোনো বিষয়? রাজনীতিতে অনেক ছোট ছোট ঘটনা থাকে, বিচ্ছিন্ন ঘটনা থাকে, কিন্তু তার মধ্যে একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগও থাকতে পারে। ফলে এটা উদ্ঘাটনের দায়িত্ব কিন্তু গোয়েন্দাদের, এটা তাদেরকে করতে হবে। গোয়েন্দাদের ফেইলিওরের দায় কিন্তু গোটা জাতিকে বহন করতে হয়, সেটা আমাদের দেখতে হবে। ফলে এটা নিয়ে মন্তব্য করার চাইতে সতর্ক থাকার বিষয়, কারণ এই মন্তব্য অনেক সময় আতঙ্ক তৈরি করে ফেলতে পারে। এই জন্য আমরা চাই যে জনগণ সচেতন থাকুক এবং সরকারি প্রতিষ্ঠানগুলো তারা দায়িত্ব পালন করুক, এবং জনগণকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো এই প্রতিষ্ঠানগুলোর, সেটা তারা দেখুক। আমি ছোট্ট দুইটা বিষয় একটু বলতে চাই। যেমন আমাদের যে সংবিধান নিয়ে যখন কথা আসছে, তখন আমাদের মধ্যে একটা সেন্টিমেন্টাল ইস্যু হয়। এই সেন্টিমেন্টাল দুটো ইস্যু হয়। একটা হলো যে এই সংবিধানকে রাখাই যাবে না, আর একদম বলছে এই সংবিধান তো আমাদের ভিত্তি। এই দুইটা জায়গা হয় কি সবসময় যুক্তিটা গুলিয়ে যায়। এই জায়গায় সংবিধান এমন কোনো বিষয় না যেটা সংশোধন করা যাবে না। 250 বছর আগে আমেরিকার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 1776 সালে। তারপরে 3-4 বছর পরে তারা সংবিধান যখন করে, এ পর্যন্ত তারা 27টা সংশোধন করেছে, কিন্তু ওই একই সংবিধান। তুরস্ক যখন অটোমান সাম্রাজ্য থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আসলো, সাম্রাজ্য থেকে গণতান্ত্রিক রাষ্ট্র, তখন কিন্তু তারা প্রথম সংবিধান করেছিল, এটা একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। তারপরে যে তুরস্কে যে আপনার 3বার যে হয়েছে সংবিধান সংশোধন, 3টা হলো সামরিক শাসনের পরে। সামরিক শাসন অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পর সেনা শাসক তার প্রয়োজনে, যেহেতু অভ্যুত্থান গণতান্ত্রিকভাবে হয়নি, সেটাকে সেনা অভ্যুত্থানকে সে জাস্টিফাই করার জন্য সে 1961 সালে এবং 1982 সালে 2বার তারা সংবিধান পরিবর্তন করেছে। তাহলে ওটা হলো সামরিক অভ্যুত্থান কেন্দ্রিক। ফ্রান্সে যে রিপাবলিক হয়েছে, 5ম রিপাবলিক চলছে, খেয়াল করুন 1789 সালে রাজতন্ত্রের বিপরীতে ফ্রান্সে
গণতন্ত্রের যাত্রা শুরু হয়। তারপরে গিয়ে কিন্তু তারা ফার্স্ট রিপাবলিক করে, সেই ফার্স্ট রিপাবলিক টিকে থাকে 1792 থেকে 1804। তারপরে কিন্তু আবার নেপোলিয়ন ফিরে আসে, মানে আবার একটা রাজতন্ত্র চলে আসে, সেই রাজতন্ত্রের বিরুদ্ধে আবার লড়াই করে কিন্তু 1848 সালে সেকেন্ড রিপাবলিক হয়। এইরকম করতে করতে 1958 সালে গিয়ে তারা ফিফথ রিপাবলিক করে। বারবার কিন্তু পরিবর্তন হয়েছে এখানে। কিংবা আমরা যদি জার্মানির কথাও দেখি, জার্মানির সংবিধানটা কীভাবে সংশোধন হয়েছে, ইভেন ভারতেরটা যদি দেখি পাশে, ভারত 1950 সালে তার সংবিধান, 47 সালে ভারত স্বাধীন হয়েছে, আর সংবিধান হয়েছে 50-এ। পাকিস্তান স্বাধীন হয়েছে 47-এ, সংবিধান করতে সময় লাগছে 9 বছর। কি বিতর্ক যে 9 বছর পর 1956 সালে ইয়ে হয়েছে। ভারতের সংবিধান তো বোধহয় 103 বারের মতো সংশোধনী হয়েছে। তো এরকম পৃথিবীর অনেক দেশেই সংবিধান তারা সংশোধন করেছে প্রয়োজনে। কিন্তু সংবিধান আমাদের এখানে শুরু হলো কি অভ্যুত্থানের পরে, ওই রাশেদ যে কথাটা বলেছিল 71-কে মুছে দাও, অ্যাজিফ 71 পেন্সিল দিয়ে লেখা, রাবার দিয়ে মুছে দেবে, এইটার কারণেও কি একটা সন্দেহের জায়গা তৈরি হয়ে গেল। তখন হলো কি সংবিধান পুনর্লিখনের প্রশ্ন চলে আসলো। আরে বাবা, যে কারণে আমরা তো জানি সংবিধানের 7-এর ক এবং খ এই দুইটা যদি বাতিল করা না হয়, তাহলে অভ্যুত্থান যারা করেছে এবং অভ্যুত্থানের পরে যে সরকার এসে তার কোনোভাবে তার জাস্টিফিকেশন দাঁড় করানো যাবে না। ফলে এটা ইনএভিটেবল। আর যেটা সেলিম ভাই বলেছেন, অভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগকে সরানো যেত না। সে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24 সালের নির্বাচন, সে এটা দেখিয়ে দিয়েছে যে এরপরে 29 সালের নির্বাচন হলো এইরকম নির্বাচনই সে করতো। ফলে নির্বাচনে এই সরকার যেত না। এই সরকার একমাত্র এখন অভ্যুত্থান কি 5ই আগস্ট হবে না 15ই আগস্ট হবে না 25শে আগস্ট হবে, এই টাইম নিয়ে হয়তো বিষয় ছিল, কিন্তু অভ্যুত্থান ছাড়া এই সরকার যেত না। ফলে আমাদের এখন খেয়াল রাখতে হবে যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা জেগে উঠেছিল, একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, দমন পীড়নের বিরুদ্ধে রাষ্ট্র চাই, আমাদের সংবিধান যেন জনগণের সেই অধিকারটার সুরক্ষা দেয়। আমরা রাশেদ খান এবং তাহসিন রিয়াজের কাছে শেষে যাব। সেলিম রেজা হাবিব, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে আপনার যে এই যে বিচার বিভাগের স্বাধীনতার কথা, ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের কথা, ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের যে কথা, প্রশ্ন হলো যে আমরা এই আমাদের শিক্ষা ব্যবস্থায় হঠাৎ করে সৃজনশীল নামে প্রশ্নের নামে একটা যুক্ত করা হলো। এটা আমাদের কি শিক্ষা দিয়েছে? সৃজনশীল কি জিনিস এটা শিক্ষকরাই বোঝে না, এখনো বোঝে না। তখন ট্রেনিং করাই তো শিক্ষকদের। হ্যাঁ, শিক্ষকদের ট্রেনিং নিয়ে আসে, তারা পড়াইতে পারে না, তারা বলছে আমরা কিছু বুঝি না এটা। তো এখন প্রশ্ন হলো যে এটা আলটিমেটলি এটা পরিত্যক্ত হয়েছে এবং আমাদের জাতিকে শিক্ষা ধ্বংস করে দিচ্ছে সৃজনশীল নাম করে। তো আজকে বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বলছি, প্রথমত আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমি কি বুঝতে পারি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি কতটা ইমানি শক্তি নিয়ে বা কতটা নিরপেক্ষভাবে আমি ন্যায় বিচার করতে পারছি। এখানে ধরেন আমরা জানি যে সারা দেশে মাদকে ছেয়ে গেছে। এই মাদকের বিরুদ্ধে পুলিশ আসামি ধরে দিচ্ছে, সাধারণ মানুষ আসামি ধরে দিচ্ছে, চালান দেওয়ার সাথে সাথে 1 দিন বা 2 দিন পরেই তারা বের হয়ে আসছে। আমার কাছে আমার যেটা প্রশ্ন, যে আমরা যে জিনিস আমাদের জাতিকে ধ্বংস করে দিচ্ছে, প্রত্যেকটা বিচারকের কিন্তু ইনহারেন্ট পাওয়ার আছে। তিনি কাউকে জামিন যোগ্য ধারায় হলেও তিনি জামিন না দিতে পারেন, আবার অজামিনযোগ্যকেও তিনি জামিন দিতে পারেন। তাহলে তাদের বিবেক কোথায় যে একবারও কি আসে না যে জাতি এই মাদক আমাদের জাতিকে ধ্বংস করে দিচ্ছে? তাহলে এই স্বাধীনতা সেখানে তারা ভোগ করে না কেন? এখানে কিন্তু তাদের বিবেক কাজ করে না, তারা বোঝেও না যে আমাদের কি করা উচিত। আমি একজনকে স্বাধীনতা দিব, আমি একটা পাগলকে স্বাধীনতা দিলাম, সে কি করবে? সে তো যে কাউকে আক্রমণ করে বসবে বা তার হাতে ধারালো অস্ত্র দিলাম। তা আমাদের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা নিয়ে এই জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স দেওয়ার কোনো সুযোগ নাই। আমি ব্যক্তিগতভাবে বলি আর কি, যেমন আপনার যে 5ই আগস্টের পরে আমরা জেলখানায় যারা দীর্ঘ 15-20 বছর জামিন পায় না, সে সমস্ত শীর্ষ সন্ত্রাসী যারা, তারা কিভাবে জামিন পেল, কারা তাদেরকে জামিন দিল, আর আগে কেন তারা দিতে পারলো না? যে এই জন্য আমি বলছি যে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন আর কি, যে আমরা বিদেশিদের অনুসরণ করতে চাই, কিন্তু সেই লেভেলে আমাদের
মনস্তান্ত্রিক যে পরিবর্তন, আমাদের মনোজগতের পরিবর্তন যদি আমরা না আনতে পারি, জি। তাহলে এখানে এই আমরা স্বাধীনতার কথা বলি শেষ পর্যায়ে। বা যা কিছু বলি না কেন, রাশেদ খান। এটা কখনো বাস্তবায়িত হবে না। আচ্ছা আমি আপনি জাস্ট ওই চ্যালেঞ্জটার বিষয়ে বলবেন, তাহসিন রিয়াজ যেটা চ্যালেঞ্জ দিলেন। আচ্ছা শোনেন, ডিসেন্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান কোনো পরিকল্পনার মধ্য দিয়ে হয়নি। 2018 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, 24 সালে আবার প্রতারণার মধ্য দিয়ে শেখ হাসিনা কোটা ফিরিয়ে আনে এবং হত্যাযজ্ঞ চালালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, এটাই তো। এখন বিএনপির ওই সময়কার মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, যেটা 31 দফা, অর্থাৎ 31 দফার মূল দাবিটাই ছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। ওই সময়কার যে রাজনৈতিক বাস্তবতা, গণ অভ্যুত্থান ঘটাবেন, গণ অভ্যুত্থানের জন্য একটা পরিকল্পনা রেডি করবেন, সেটা কি ছিল? আচ্ছা বিএনপির তো তাও সংস্কারের 31 দফা ছিল, আমি ধরলাম যে সেটা আপনার মনোভূত না, বা বিএনপি এখন পুরোটা বাস্তবায়ন করতে পারছে না নানান কারণে, বাস্তবতার কারণে। আপনার সংস্কারের কি দফা ছিল? আপনি যে বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে, পরিকল্পিত গণ অভ্যুত্থান, এটা মেটিকুলাস ডিজাইন, নানান কথাবার্তা দেশের বাইরে গিয়েও তো ডক্টর মোদী ইউনূস বলে আসলো, এসব ফালতু কথাবার্তা কই পাই? এই যে কোটা সংস্কার আন্দোলন যে সময় গণ অভ্যুত্থানের রূপ নিল, বিএনপির কি ভূমিকা নাই? বিএনপির মতন বড় রাজনৈতিক দল যদি ওই আন্দোলনে সম্পৃক্ত না হতো, এই বাংলাদেশে তো গণ অভ্যুত্থান হতো না। সুতরাং আপনি সবসময় বিএনপিকে মাইনাস করার প্ল্যান করেন। আপনি তো নির্বাচনের দিতে চাননি। ওই সময় ইউনূস সাহেবের বক্তব্য যদি বিশ্লেষণ করেন, সে তো জামাত এবং এনসিপিকে ক্ষমতায় আনার জন্য যা যা মেকানিজম করা দরকার সবই করেছিল। দেশের বাইরে গিয়ে কখন বলে যে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চায় না? যে সময় ওই ঈদগাহ নামাজে যায়, মানে ঈদের নামাজে যায়, ঈদগাহে আমরা দেখলাম না, মানে একটা গ্রুপ বলছে 5 বছর চাই, ওয়াজ মাহফিলে দোয়া করছে, সার্জিস আলম পোস্ট করছে যে 5 বছর তাকে থাকতে হবে, সংস্কারের আগে নির্বাচন হবে না, স্বাক্ষর করবে না, আগের দিন বললো আবার স্বাক্ষর করলো। দেখেন বিএনপি স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে বারবার বলছে। আচ্ছা সংবিধানের আমি বলেছিলাম যে সংস্কার মানে কি চান, উনি বললেন যে নিউ ফর্মে, এই কথাটা উনি বললেন, নিউ ফর্ম শব্দটা উচ্চারণ করেছেন, তার মানে কি বিএনপি নিউ ভার্সন, নিউ ফর্ম, আপনি যেটা বলেছেন নিউ ভার্সন, নো, আপনি আমি নোট করেছি, আমি নোট করেছি, শেষ করি। নতুন ব্যাখ্যা করি না, আপনি নোট করেছে, আমি নোট করেছি, ঠিক লিখে আছে, রাখছি ফর্ম আপনার কথাগুলো। সেম থিং। তো আপনি এটা বলেছেন নিউ ভার্সন চান বা নিউ ফর্ম চান, কি বলছি সেখানে 71 ইনভলভ থাকবে কিনা? প্লিজ, আমি কি বলছি 71 আপনি তাহলে আলাপ তো বলেছেন। সহজ। এখন বিষয়টা হলো যে সংবিধান 71-এর পরে যে সংবিধানকে বাংলাদেশের অস্তিত্ব ধরে নেওয়া হয়, সেখানে ভুলভ্রান্তি যেটা হয়েছে, শেখ হাসিনা কাটছাট করেছে, আপনি সেটা সংশোধন করে বাদ দেন। সহজ জিনিস, কঠিন কেন? সেটা তো আবার পরে কেউ এসে বাদ দিয়ে না, পরে কেউ বাদ দিবে কেন? পরে কেউ বাদ দিবে, তাহলে আবার অভ্যুত্থান আপনি করবেন, সমস্যা কি? এরপরে দেখেন বিএনপির এই প্রবলেম, বিএনপি এই প্রবলেমটা ফেস করতেছে, সেটা হলো যে তারা ছলে বলে কৌশলে তারা মূলত নতুন সংবিধান করতে চায়। তো নতুন সংবিধান করবেন, তো আপনি জাতীয় বিপ্লবী সরকার কেন করলেন না? আপনি কেন ওই সংবিধান মেনে শপথ নিলেন? আপনি কেন এই রাষ্ট্রপতির বিচার চাইতেছেন? রাষ্ট্রপতির হাতে কেন শপথ নিলেন? আপনার ভুল হয়ে গেছে, আপনি সেই ভুলের খেসারত এখন বিএনপি দিলেন। এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা এক কথায় উত্তর, তিনটা পদের এক কথায়। এই প্রশ্নগুলোর উত্তর নাই। কেন উত্তর নাই? কারণ উত্তর দিলে উনি বুঝবেন না। এই প্রশ্নগুলোর উত্তর একাধিকবার দেওয়া হয়েছে। কারা আগে সেনাবাহিনীর কাছে দৌড়াই গেছে, কারা হাসনাত এবং সার্জিস তো সেনাবাহিনীর কাছে কথা কই নাই তো বলছেন। সহজ করে এক লাইন উত্তর চাইছেন না? এক লাইন উত্তর হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আমলক মিরের সাক্ষাৎকার, ঠিকানায় খালেদ মহিউদ্দিনের সাথে জিজ্ঞেস করে দেখেন, খুলে দেখেন। জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, আপনারা কি এগ্রি করছিলেন? ওনারা বলছে যে না, আমরা ইন্টারিমের ফরম্যাটে যাইতে চাইছি। একেবারে তার স্টেটমেন্ট। কে যাইতে চাইছে ভাই? উত্তর পেয়ে গেছেন, সহজ। এবার আসেন আরেকটা ব্যাপার বলি। উনি বলছেন আমাদের কোনো ইয়া ছিল না, মানে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের, ওনার তো 31 দফা আছে, উনি যদিও সব ভুলে গেছে 31 দফার, কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ইশতেহার ছিল না। আমাদের ইশতেহারের কথা তো এখন আপনারা বলতেছেন। আমরা বলছিলাম, দেখেন আমাদের পলিসিগুলো কি ছিল। আমরা বলছিলাম যে এনবিআর কে আপনারা দুভাগে ভাগ করেন। পৃথিবীর সকল দেশ এনবিআর এর দুইটা পলিসি, একটা পলিসি পার্ট, একটা হচ্ছে পলিসি পার্ট। আপনি শুনে দেখেন, একটা হচ্ছে পলিসি পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। আপনারা প্রথমে মানেন নাই। ঠিক যখন আইএমএফ চাপ দিছে তখন আইসা ঠিকই বলছেন যে না ভাই এটা করব। এরপর আমরা বলছিলাম ওয়ান কার্ড পলিসি, আমাদের ইশতেহার ছিল। এখন আপনারা এই 50 কার্ড নিয়ে যখন কনফিউজ হয়ে গেছেন, জনগণরা নিজেরা কনফিউজ করে ফেলছেন, এখন আইসা আপনারা বলতেছেন ওয়ান কার্ড পলিসি যাবেন। আমাদের 36 দফার খুব ক্লিয়ার ইশতেহার ছিল, আমরা সেটা দিয়েছিলাম। সেটা অভ্যুত্থানের পরে তো ভাই, অভ্যুত্থানের পরেই তো দিব। অভ্যুত্থানের আগে তো এনসিপি জন্মগ্রহণ করে নাই, সেটাই তো পরেই তো দিব। পরে আগে তো দেওয়ার সুযোগ নাই, আগে দিবে কিভাবে? যে লোক জন্মগ্রহণ করে না সে আগে ইশতেহার দেয় কিভাবে? এবার আসেন বাকি আলাপটা করি। সেটা হচ্ছে যে আরেকটা আলাপ যেটা ভাই শেষ, সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থান কোনো পরিকল্পনা আছে, তাহলে আমার কথাটাই রাইট। ওনার কোনো দুর্বিসন্ধি ছিল না। আপনি এই ভাইকে জিজ্ঞেস করে দেখেন, যারা বিএনপির একেবারে প্রতিযোগিতা লোক, যারা মাঠে এই যে মশারি টাঙ্গায় ঘুমাইছে, তাদের ঠিকই পরিকল্পনা ছিল। রাশেদ ভাইরা এখন প্রিভিলেজড, ফলে তার পরিকল্পনা নাই থাকতে পারে। গণ অভ্যুত্থান একটা দীর্ঘ সময়ের অত্যাচার নির্যাতনের পরিকল্পনা।
আর রাশেদ ভাইদের কেন ওই দূরভিসন্ধি দিক, কেন ওই পরিকল্পনা ছিল না? কারণ ওই যে মমতাময়ী মা বলতে হইছে গিয়ে, বুঝছেন? সো আলাপ এই জায়গায় শেষ। কে মমতাময়ী মা কি ধন্যবাদ বলছে? রাশেদ খান, বলেন, কি রাজীব বলছে? খান, কেন বলছে? তাহসিন রিয়াজ, তাহলে ব্যাখ্যা করে দেন কেন? আন্দোলন কি আপনি করেছেন না আমি করেছি? ব্যাখ্যা করে দেন। রিমান্ডে কি আমি ছিলাম না আপনি ছিলেন? ব্যাখ্যা করে দেন। হ্যাঁ? আপনি ছিলেন, আপনার তো অস্তিত্বই ছিল না। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান অস্তিত্ব সবার ছিল ভাই। কোথায় ছিলেন তখন ভাই? এই অনুষ্ঠান দেখছি, জীবনে তো দেখি নাই। আরেকটা টক শোতে আসেন, কৃতজ্ঞতা জানিয়ে দেখাই। আজকে কোথায় ছিলেন? আরেকটা টক শোতে আসেন, সুস্থ দেখাবো। থাকবেন। আল্লাহ হাফেজ।